আজ আমি দীর্ঘ 1 বছর পর নিজ মাতৃভূমিতে ফিরছি। কত এনে স্মৃতি জড়িয়ে আছে আমার এই দেশটির সাথে। অগণিত দিন কাটিয়েছি এই দেশের ভূমিতে। মাত্র বিমানে উঠে নিজের সিটে বসলাম। বিমান কিছুক্ষণের মধ্যেই আকাশে উড়াল দেবে, অর্থাৎ টেক অফ করবে। হঠাৎ আমার হাতে কারো স্পর্শ পেলাম। পাশে তাকিয়ে দেখি লিন্ডা আমার হাত শক্ত করে জড়িয়ে ধরে আছে। তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট ফুটে রয়েছে। হয়তো সে প্লেনে উঠতে ভয় পায়, কিংবা আমার হাত ধরার অজুহাত খুঁজছে। এই ভয়টা কৃত্রিম নাকি প্রাকৃতিক তা আমার জানা নেই। অনেক লম্বা সফর কাটতে চলেছে এই আকাশযানের মধ্যে। আমি লিন্ডাকে একটা মুচকে হাসি উপহার দিয়ে সিটে হেলা দিয়ে বসলাম। চোখ বন্ধ করে ডুব দেই সেই অবিস্মরণীয় স্মৃতি ভান্ডারে। 1 বছর আগে পলাশ বাইক আসতে চালা, নাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, চিৎকার দিয়ে বললাম। তবে কে শোনে কার কথা? পলাশ তো মনের খুশিতে বাইক চালাতে লাগলো। আমি আবারও চিৎকার করে বললাম, আরে বেটা সামনে তাকা। আহ পলাশের চিৎকার শুনে দৌড়ে আসলাম। এসে দেখি পলাশের বাইকের সাথে ধাক্কা খেয়ে একটি মেয়ে মাটিতে পড়ে আছে। পলাশ তো সেখানেই বসে আছে। আর যে শরীর বানিয়েছে তাতে ওর উঠতে কয়েক মাস লেগে যাবে মনে হচ্ছে। আমি গিয়ে পলাশকে টেনে উঠাতে লাগলাম। আমি পলাশকে উঠিয়ে যেই না মেয়েটিকে উঠাতে যাব, ঠিক তখনই দেখলাম এ আর কেউ নয়, এ তো জান্নাত। জান্নাত ধাক্কা খেয়ে মাটিতে বসে আছে, মুখ অন্যদিকে করে। আমি দেখেই বুঝে গেছি এ হলো জান্নাত। তার মানে এখানে আর এক মুহূর্ত থাকলে আমার জান কবজ হয়ে যাবে। আমি ফিসফিসিয়ে পলাশকে বললাম, পলাশ বাইক ওঠা আর দে দৌড়, এ তো জান্নাত। আমি তো বাইক নিয়ে দিলাম ছুট। পলাশও আমার পিছে বাইক নিয়ে আসছে। রাস্তার মোড়ে আসতেই আমি পলাশকে বললাম, পলাশ তুই বাইক নিয়ে বাসায় যা। আমি কালকে ভার্সিটিতে গিয়ে তোর সাথে দেখা করছি। আর জানার যেন না জানে যে তুই ওকে ধাক্কা দিয়েছিলি। পাগল নাকি? ওর মতো ডেঞ্জারাস মেয়েকে বলবো? আচ্ছা তুই যা, আমিও কালকে দেখা করব। এরপর আমি পলাশকে বিদায় জানিয়ে বাসার দিকে হাঁটা দিলাম। বাসা যেতে যেতে আমার পরিচয়টা শুনে নিন। আমার নাম হিমেল। আমি বাবা মায়ের একমাত্র সন্তান। এবার অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। আমার সাথে যে ছিল সে হলো আমার বন্ধু পলাশ। একটু স্বাস্থ্য বেশি, এই আর কি। যাই হোক, বন্ধুর বিষয়ে এইসব বলতে হয় না। সে যাই হোক, পলাশ নতুন বাইক কিনেছে। আঙ্কেল অর্থাৎ পলাশের বাবার হাত পা ধরে। আমি বাইক চালাতে পারি, আর আমার নিজেরই বাইক আছে, তবে সবসময় ব্যবহার করি না। আমি ওকে বাইক চালাতে শেখাচ্ছিলাম, তখন তো দেখলেন অ্যাক্সিডেন্ট করলো। আবার সাধারণ কোনো কারোর সাথে না, জান্নাতের সাথে করেছে। জান্নাত হলো আমাদের বেস্ট ফ্রেন্ড। পুরো ইউনিভার্সিটির মধ্যে হচ্ছে সুন্দরী মেয়ে মনে হয় নেই। আর সব থেকে বড় কথা হলো যে ভার্সিটির ছোট বড় সবার ক্রাশ। কিন্তু আমি জান্নাতকে ভালোবাসি, যা একমাত্র পলাশকে জানিয়েছি। আমি এখন এসব আর ভাবি না, কারণ জান্নাত এক এক দিন এক এক বয়ফ্রেন্ডের সাথে থাকে। বলতে গেলে ড্রেস চেঞ্জ করার মতো বয়ফ্রেন্ড পাল্টায়। আমি কিছু জিজ্ঞাসা করলেই বলে, আরে বন্ধু, এটা তো জাস্ট টাইম পাস, পকেট ফাঁকা করেই ছেড়ে দেব। আর সব থেকে বড় কথা হলো ও আমার জীবনে দেখা সব থেকে দজ্জাল একটি মেয়ে। রাগ উঠলে সামনে কে আছে তা কিছুই দেখে না। সে ছোটকাল থেকেই মার খেয়ে আসছি। আসলে আমি পলাশ ও জানাত অনেক আগে থেকেই আমরা বেস্ট ফ্রেন্ড। আল্লাহ জানে, যদি সে জানতে পারে এই অ্যাক্সিডেন্টের জন্য দায়ী পলাশ আর ওকে ট্রেনিং আমি দিচ্ছিলাম, তাহলে আর রক্ষে নেই। তাহলে পরিচয় পর্ব এখানে শেষ হোক। বাকিটুকু গল্প সাথে থাকলেই বুঝবেন। আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, তারপর ডাইনিং টেবিলে বসলাম। খাবার খাওয়ার সময় আম্মু জিজ্ঞেস করলো, কি রে, সারাদিন কোথায় ছিলি? পলাশ নতুন বাইক কিনেছে, তাই তাকে ট্রেনিং দিতে গেছিলাম। আব্বু আমার কথা শুনে বলল, নিজেদের দামি বাইক এতিমের মতো ফেলে রেখেছিস, তাহলে পলাশকে কি ট্রেনিং দিতে গিয়েছিলি? পলাশ এত জোর করলো তাই ট্রেনিং দিতে গিয়েছিলাম। সে শো অফ করার জন্য বাইক কিনেছিল, কিন্তু এখন আর মনে হয় না পলাশ আর এই জীবনে বাইক নিয়ে কলেজে যাবে। কেন? একটু আগে পলাশ বাইক চালাতে চালাতে জান্নাতের উপর উঠে দিয়েছিল। তারপর আমার মুখের কথা কেড়ে নিয়ে আম্মু বলল, আহারে, জান্নাতের কিছু হয়নি তো? আমি আম্মুর দিকে তাকিয়ে বললাম, জান্নাতের কি হবে? যে মেয়ে না, এত সহজে কিচ্ছু হবে না। ভাগ্যিস জান্নাত আমাদের দেখার আগে আমরা সেখান থেকে পালিয়ে এসেছি। আব্বু তখন হেসে হেসে বলল, দেখলে তো তুই আর আজকে বাসায় ফিরতেই পারতি না। আম্মু আব্বুর কথার বিরোধিতা করে বলল, আরে থামো তো, এত মিষ্টি একটা মেয়ে। আম্মুর কথা শুনে আমি বিড়বিড় করে বললাম, কি মিষ্টি তা আমি জানি। আর কিছু না বলে খেয়ে দিয়ে নিজের রুমে চলে গেলাম। বিছানায় শুয়ে মোহাম্মদ জাফর ইকবাল স্যারের সায়েন্স ফিকশন বুক ইরাকাশ পড়া শুরু করি। অর্ধেক বই পড়ে ঘুমিয়ে পড়লাম। আর আপনারা ভাবছেন আব্বু আম্মু জান্নাতের ব্যাপারে কিভাবে জানলো?
আমি তো আগেই বলেছিলাম আমরা অনেক আগে থেকেই ফ্রেন্ড, কিন্তু জান্নাত আব্বু আম্মুর সামনে ভদ্র সেজে থাকতো। সকালে নাস্তা খেয়ে নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। পলাশের দেখা মাঝপথে পেয়ে গেলাম। দুজনে একসাথে ভার্সিটি গেট দিয়ে প্রবেশ করি। আমি পলাশকে তাচ্ছিল্য করে জিজ্ঞেস করলাম, কিরে বাইক এলি না? পলাশ তখন ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, পাগল নাকি? আমি নতুন বাইক নিয়ে আসলে জান্নাত বুঝে যাবে যে মেয়ে না। আরে যে কাজের জন্য বাইক কিনলি তাই আর হলো না। পলাশ কিছু বলবে তার আগে আমার মোবাইলে কেউ একজন ফোন করলো। আমি ফোন বের করতেই আমার কপালে ভাঁজ পড়ে গেল। ফোনের স্ক্রিনে তাকাতেই আমার হাত ভয়ে কাঁপা শুরু করে দিল। পলাশ তখন ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি রে, কে ফোন দিল আর তোর হাত কাঁপছে কেন? আমি তড়িঘড়ি করে বললাম, আরে সালা জান্নাত ফোন দিয়েছে। কথাটা শোনার পর পলাশের হাত পা সব কাঁপা শুরু করেছে। কিরে এখন তো তোর ফুল বডি কাঁপছে। কাঁপবে না, তুই বল এই মেয়ে সকাল সকাল তোকে ফোন করেছে কেন? আমি কিভাবে জানবো? হয়তো কালকের কথা জেনে গেছে। তুই কল কেটে দে। ফোন রিং হতে হতে কেটে গেল এক সময়। সালা ফোন তো আগেই কেটে গেল। আমার কথা শেষে দেই আবারও ফোন বাজা শুরু করলো। আমি ফোনের দিকে তাকালাম। ফোনের স্ক্রিন থেকে নজর সরিয়ে পলাশকে বললাম, পলাশ আবার ফোন দিয়েছে। আমি কলটা রিসিভ করলাম। আমি কল রিসিভ করে লাউড স্পিকার দিয়ে ভয়ার্থ কণ্ঠে বললাম, হ্যালো হ্যালো জান্নাত। অপর পাশ থেকে জান্নাতের ঝাঁঝালো কণ্ঠ শোনা গেল। কি রে কুত্তা, তোর ফোন ধরতে এত সময় লাগলো কেন? আসলে একটা কাজ করছিলাম তো, তাই ফোনটা সাইলেন্ট ছিল। তুই এখন কোথায়? এই তো আমি মাত্র ভার্সিটিতে আসলাম। তুই কোথায়? আগে বল, তোর সাথে কি পলাশ শালায় আছে? জান্নাতের মুখে পলাশের নাম শুনে তো পলাশের পা আরো জোরে কাঁপা শুরু করে দিয়েছে। আমি জান্নাতকে মিথ্যা কথা বললাম। ও তাহলে কল কেটে পেছনে তাকা। আমি মোবাইল পকেটে রেখে পিছনে তাকিয়ে দেখি জান্নাত অগ্নি দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি ফিরফির করে বললাম, পলাশ আজ তো গ্যায় কাঁদছে। সালা তোর জন্য আমিও ফেসে গেলাম। আমি নিজেকে স্বাভাবিক রেখে বললাম, জান্নাত আসলে পলাশ এখন বাসায় চলে যাবে, তাই না পলাশ? কথাটা বলে পলাশের দিকে তাকালাম। সে আমার পরিকল্পনা বুঝতে পেরে বলল, দোস্ত তাহলে তোরা থাক আর আমি বাসায় চলে যাই, আজকে শরীরটা ভালো লাগছে না। পলাশ ভার্সিটি গেট দিয়ে বের হবে তার আগে জান্নাত পলাশের কলার ধরে টানতে টানতে ভার্সিটি মাঠের করে নিয়ে গেল। আমিও পেছন পেছন গেলাম। আল্লাহ জানে আজকে জান্নাত পলাশকে কি করবে। পলাশ জান্নাতের হাত থেকে নিজের কলার ছাড়িয়ে বলল, কি রে, তুই আমাকে টানতে টানতে এখানে নিয়ে আসলি কেন? জান্নাত কিছু না বলে পলাশের দুই গালে থাপড় বসিয়ে দিল। পলাশ দু হাত দিয়ে নিচের গাল ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জান্নাতকে খুবই রাগান্বিত লাগছে। জান্নাত এখন প্রচন্ড রেগে আছে, কিন্তু আমি পলাশকে এখানে একলা রেখে যেতে পারবো না। তাই আমি জান্নাতকে জিজ্ঞেস করলাম, কিরে তুই পলাশকে কেন মারলি? জান্নাত উত্তরে জানায়, তুই জানিস না? তুই না বলে আমি কিভাবে জানবো? গতকালকের ঘটনা এত দ্রুত ভুলে গেলি? আমি মাথা নিচু করে বললাম, আসলে গতকালকে। থাক, আর বলতে হবে না। তুই এখন চলে যা, পলাশের সাথে আমার কথা আছে। আমি অসম্মিত জানিয়ে বললাম, না আমি পলাশকে ছেড়ে কোথাও যাবো না। পলাশ আমার বন্ধু, আর তোরও বন্ধু, মনে রাখবি সেটা। এখন বন্ধুর প্রতি দরদ বের হচ্ছে, অথচ গতকাল আমার ক্ষেত্রে কি করলি? আমি কি তোদের বন্ধু না? এখন পলাশকে বিপদে ফেলে কোথাও যাবি না, অথচ গতকাল আমাকে সেখানে ফেলে রেখে চলে আসলি। আমি আর পলাশ চুপ করে আছি। সত্যি তো জান্নাতে তো আমাদের বন্ধু, আমরা কিভাবে তাকে ফেলে রেখে চলে আসতে পারলাম? আমি বিনয়ী কণ্ঠ বললাম, জান্নাত উই আর সরি। পলাশও আমার সাথে একমত হয়ে বলল, দোস্ত এবারের মতো মাফ করে দে। জান্নাত তখন নিজেকে স্বাভাবিক রেখে বলল, এতবার করে যখন বলছিস তখন মাফ করে দিলাম। এখন ক্লাসে চল, আর পলাশ কালকে থেকে বাইক আনবি, আমি কিছুই বলবো না। পলাশ মাথা নাড়িয়ে বলে। এরপর আমরা সবাই একসাথে ক্লাসে গেলাম। সব ক্লাস শেষ হতেই বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের তিনজনের বাসায় একই রাস্তা দিয়ে যাওয়া যায়। আচমকা আমার মস্তিষ্কে কিছু প্রশ্ন উঁকি মারল। আমি জিজ্ঞাসা দৃষ্টিতে জান্নাতের দিকে তাকিয়ে বললাম, জান্নাত তুই কিভাবে জানলি যে পলাশ গতকাল বাইক চালাচ্ছিল? পলাশ ও ভ্রুকুচকে আমার সাথে একই প্রশ্ন করলো। আমরা অধীর আগ্রহে জান্নাতের দিকে তাকিয়ে আছি। তখন জান্নাত বলল, হাদারামের দল, আমি রাস্তার অপর পাশে ছিলাম, সেখান থেকেই তোদের দেখতে পেয়েছিলাম। আমি দেখলাম যে তুই পেছনে দাঁড়িয়ে পলাশকে ইনস্ট্রাকশন দিচ্ছিস, আর পলাশ বাইক চালাচ্ছে তোর ইনস্ট্রাকশন মতো। আমি তোদের সাথে দেখা করার জন্য যে রোডের এই পাশে আসবো, ঠিক তখনই পলাশ আমার উপর বাইক উঠিয়ে দেয়। জান্নাতের কথা শুনে পলাশ অপরাধীদের মতো করে বলে উঠল, এবার থেকে আমি ঠিক করেই বাইক চালাবো, দেখে নিস। আমি আর জান্নাত পলাশের ইনোসেন্ট ফেস দেখে না হেসে পারলাম না।
এরপর আমরা যার যার বাসায় চলে গেলাম। রাতে ডিনার করছি, এমন সময় আব্বু বলল। কিরে, আজকে কি জান্নাত কিছু বললো? আমি আব্বু আম্মুকে আজকের ঘটনা সব খুলে বললাম। আব্বু তখন আফসোসের ভঙ্গিতে বলল। আহারে পলাশ এত ভালো ছিলে, তাকে থাপ্পড় দিল জান্নাত। না, এটা তো সে মোটেও ঠিক করলো না। আরে বাদ দাও এসব কথা। জান্নাত তার নিজের দিক থেকে ঠিক, আবার আমরা আমাদের দিক থেকে ঠিক। অতপর বিনা বাক্য ব্যয় করে ডিনার করে নিজের রুমে চলে আসলাম। ফেসবুকিং করছি, এমন সময় জান্নাত মেসেজ দিল আগামীকাল যেন তার সাথে দেখা করি। আমি রিপ্লাই দিলাম কালকে ভার্সিটিতে দেখা করব। জান্নাত রিপ্লাই দিল ঠিক আছে। সেদিনের মতো ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ফ্রেশ হয়ে পলাশের বাইকে করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। বাইক পার্কিং করে জান্নাতকে ফোন দিলাম। জান্নাত কল রিসিভ করার পর বললাম, হ্যালো জান্নাত, কই তুই? অপর পাশ থেকে জান্নাতের অশ্রু মিশ্রিত কণ্ঠ শুনে গেল। মাঠের দক্ষিণ দিকে চলে আয়। আমি চট করে প্রশ্ন করলাম, তোর কণ্ঠে এমন শোনাচ্ছে কেন? কিছু হয়েছে নাকি? জান্নাত আমার প্রশ্নের উত্তর না দিয়ে পূর্বের ন্যায় অশ্রু মিশ্রিত কণ্ঠে বলতো, তুই আয়, তারপর বলছি। আচ্ছা ঠিক আছে। এরপর আমি আর পলাশ মাঠের দক্ষিণ দিকে গেলাম। সেখানে গিয়ে দেখি জান্নাত চুপচাপ ঘাসের উপর বসে আছে। আমি আর পলাশ জান্নাতের সামনে গিয়ে বসলাম। জান্নাতের এমন অবস্থা দেখে পলাশ ভ্রুকুচকে জিজ্ঞেস করতো, কিরে তোর আবার কি হলো? আমিও পলাশের সাথে সায় দিয়ে বললাম, তোকে তো আজকে তেমন ফুরফুরে মনে হচ্ছে না। আমরা তো তোকে সবসময় হাসি খুশি দেখে এসছি, তাহলে আজ কি হলো? জান্নাত তখন নরম কণ্ঠে বলল, আজকে মনটা ভালো নেই রে দোস্ত। আমি ভ্রুকুচকে বললাম, কেন, আবার কি হলো? গতকাল সন্ধ্যায় আমি আমার 16 নম্বর বয়ফ্রেন্ডের সাথে পার্কে ঘুরতে গিয়েছিলাম। সেখানে আমার 23 নম্বর বয়ফ্রেন্ড আমাকে দেখে ফেলে অন্যজনের সাথে। ফলে একসাথে দুইটা বয়ফ্রেন্ডের সাথেই ব্রেকআপ হয়ে গেল। আর তাই আজকে মনটা খুব খারাপ। আমি জান্নাতের কথা শুনে পলাশের দিকে তাকাচ্ছি, আর পলাশ আমার দিকে তাকাচ্ছে। আমরা দুজন কিছুতেই নিজেদের হাসি থামাতে পারলাম না। দুজনেই হু হু করে হেসে যাচ্ছি। হাসতে হাসতে খেয়ালই করিনি জান্নাত অগ্নি দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি অতি কষ্টে নিজের হাসিটা থামিয়ে পলাশকে বললাম, বন্ধু শুনলি, 16 নম্বর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়ে 23 নম্বর বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে। পলাশও নিজের হাসির বেগ কিছুটা থামিয়ে উত্তর দিল। হ্যাঁ। আমাদের হাসি দেখে জান্নাত নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো। কুত্তা থামবি তোরা, তোদেরকে তো আমি শেষ করে দেব। এই বলে জান্নাত আমাদের পাঁচ ও কিক দিতে থাকে। আমি জান্নাতের হাত ধরে বললাম, আরে বাঁচিস কেন, তুই যে কথা বললি তাতে বোবাও হেসে উঠবে। জান্নাত পূর্বের ন্যায় রাগান্বিত কণ্ঠে বলল, তাই বলে আমার সেন্টিমেন্ট নিয়ে তোরা হাসি তামাশা করবি? পলাশ তখন জান্নাতকে শান্ত করতে বলল, ঠিক আছে থামলাম, আমরা আর তোর কাছে নতুন কি? গতকাল দুজনকে হারিয়েছিস, আজকে না হয় 5 জনকে পাবি। আমিও পলাশের সাথে একমত হয়ে বললাম, তোর তো আর ছেলের অভাব হয় না কখনো। জান্নাত কিছুটা শান্ত হতো, মনে হয় আমাদের কথায় কাজে দিয়েছে। অতপর ক্লাস বেলের আওয়াজ শুনতে পেয়ে আমরা ক্লাস করতে চলে গেলাম। ক্লাসে আমরা 3 জন একই বেঞ্চে বসলাম। একটু পর প্রফেসর এসে সবাইকে গত সপ্তাহের অ্যাসাইনমেন্টের রেজাল্ট দিল। প্রফেসর এক এক করে সবার নাম বলছে। এমন সময় প্রফেসর আমারও জান্নাতের নাম একসাথে বললো। আমরা দুজনেই কিছুটা বিব্রত হলাম, তবে তা বাইরে প্রকাশ না করে প্রফেসরের সম্মুখে গেলাম। প্রফেসর দুজনকে জিজ্ঞেস করলো, আমি তোমাদের একসাথে কেন ডেকেছি তা কি জানো তোমরা? জান্নাত স্বাভাবিক ভঙ্গিতে বলল, আপনি না বললে আমরা কিভাবে জানবো? জান্নাতের কথা শেষ হতেই আমি বললাম, আমি আন্দাজ করতে পারছি, তবুও নিশ্চিত হওয়ার জন্য আপনি বলুন। প্রফেসর আমাদের সম্মুখে কিছু কাগজ তুলে ধরে বলা শুরু করলো, তোমাদের গত সপ্তাহে আমি যে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম সেই অ্যাসাইনমেন্টের কাগজ এগুলো। আমি তোমাদের দুজনের খাতা থেকে অবাক না হয়ে পারলাম না। ইমেল তোমার খাতার সাথে জান্নাতের খাতায় একবারে হুবহু মিলে গেছে, কিন্তু কিভাবে? আই ওয়ান্ট এ ভেরিফাই ক্লিয়ারেশন। স্যারের কথা শুনে আমি আর জান্নাত দুজনে চুপসে গেলাম। প্রফেসর আবারও প্রশ্ন করলেন। জান্নাত মিথ্যা বলল, আসলে স্যার আমরা তো বেস্ট ফ্রেন্ড, তাই হয়তো আমাদের লেখাও মিলে গিয়েছে। প্রফেসর তখন ধমকের সুরে বললেন, সেট আপ জান্নাত, ইমেলে গত 1 বছরের অ্যাসাইনমেন্ট আমি অ্যানালাইসিস করেছি। ইমেলে লেখা সব অ্যাসাইনমেন্টের ধরন একই, আর তোমার লেখার ধরন পুরো উল্টো। হ্যান্ড রাইটিং আর রাইটিং স্টাইলের কথা না হয় বাদই দিলাম, কিন্তু এবার তোমার অ্যাসাইনমেন্টের ধরন, ইমেলে অ্যাসাইনমেন্টের ধরন সহ হাতের লেখার স্টাইল মিলে গেছে। প্রফেসরের কথা শুনে জান্নাত পুনরায় চুপসে গেল। প্রফেসর এবার আমার উদ্দেশ্যে বলতে থাকে, হিমেল, তুমি জান্নাতকে তোমার বেস্ট ফ্রেন্ড মনে করো, জান্নাতের অ্যাসাইনমেন্ট করে দিয়েছো, কিন্তু এতে জান্নাতের ক্ষতি হচ্ছে। তুমি ক্লাসে টপার, অথচ তোমার বেস্ট ফ্রেন্ড লেখাপড়ার দিক দেখে জান্নাত কি সত্যি তোমাকে বেস্ট ফ্রেন্ড হিসেবে মানে, নাকি সে তোমাকে সবসময় ব্যবহার করছে? আমার কথা ভালো করে ভেবে দেখবে। আর জান্নাত, এই সেম অ্যাসাইনমেন্ট তুমি নতুন পদ্ধতিতে আমাকে আগামীকালে জমা দিবে। জান্নাত তখন গলা ভাঙা কণ্ঠে বলল,
স্যার আমি দুঃখিত, নেক্সট টাইম এরকম কিছুই ঘটবে না। ক্লাস শেষে জান্নাত বেরিয়ে পড়লো ক্লাস থেকে, আর আমি জান্নাতের পিছু পিছু গেলাম। জান্নাত পুকুর পাড়ে গিয়ে বসে পড়লো, আমিও তার পাশে গিয়ে বসলাম। জান্নাতের মন খারাপ হলে সে এই পুকুর পাড়ে আসে। জান্নাত অশ্রুমুখে কণ্ঠে বলল, আচ্ছা হিমেল, তোর কি সত্যি মনে হয় আমি তোকে ব্যবহার করছি? কথাটা বলার পর পরই জান্নাত কেঁদে দিল। জান্নাত এরকমই, বাইরে দিয়ে যতই শক্ত থাকুক না কেন, ভেতরে ততটাই নরম। কেউ আমাদের বন্ধুত্ব নিয়ে প্রশ্ন তুললে জান্নাত অনেক দুঃখ পায়। আমি তখন জান্নাতকে বললাম, আরে তুই কাঁদছিস কেন? স্যার তো এমনি বলেছে, কিন্তু স্যারের শেষ কথাও ঠিক। আমি যদি বারবার তোর অ্যাসাইনমেন্ট করে দেই তাহলে সেমিস্টার পরীক্ষা তুই কি করবি? জান্নাত তখন নিজের দু হাতের উল্টো পাশ দিয়ে নিজের চোখে জল মুছে বলল, আমিও বুঝতে পেরেছি, কিন্তু তুই তো জানিস যে আমি পড়ালেখায় একদমই মন বসাতে পারি না। আম্মু আব্বু কতবারই না হোম টিউটর রেখেছে, তবে কারোর পড়া আমার মাথায় ঢোকে না। তাই কালকের মধ্যে আমি কিভাবে এক সপ্তাহের অ্যাসাইনমেন্ট জমা দিব? আমি জান্নাতকে আস্তে দিয়ে বললাম, আরে তুই চিন্তা করছিস কেন? হ্যাঁ, আমি আছি কিসের জন্য? আজকে না হয় আমি তোকে অ্যাসাইনমেন্ট করতে সাহায্য করব, আমি শুধু তোকে বুঝিয়ে দেবো আর তুই টাস্ক কমপ্লিট করবি। কিন্তু তোকে ফুল ফোকাস দিতে হবে পড়াশোনার উপর। আইডিয়াটা খারাপ না, তাহলে আজকে রাতে আমার বাসায় চলে আয়। ওকে, আঙ্কেল আন্টির সাথে দেখা হয়ে যাবে। কিন্তু আম্মু আব্বু তো বাসায় নেই, ওনারা শহরের বাইরে আমার খালার সাথে দেখা করতে গেছে। তাহলে আমি বাসায় গেলে আশেপাশের লোকেরা খারাপ কথা বলবে, তুই আমাদের বাসায় চলে আয়। এই জান্নাত কারো কথাই চলে না, কে কি বললো তাতে আমার কিছুই যায় আসে না। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তাই তুই আমার বাসায় যে কোনো সময় আসতে পারবি। তুই আজকে রাতে আসবি আর এটাই ফিক্সড, সাথে ডিনারও আমার বাসায় করবি। যা হুকুম মহারানী। জান্নাতকে বিদায় জানিয়ে সেদিনের মতো বাসায় চলে আসলাম। বিকালের দিকে পাড়ার চায়ের দোকানে গেলাম। সেখানে যেতেই পলাশে দেখা। পলাশ আমাকে দেখে প্রশ্ন করলো, কিরে দোস্ত, আজকে আমাকে ফেলে রেখেই তোরা দুইজন কোথায় গায়েব হয়ে গেলি? আরে তুই তো জানিস জান্নাতের মন খারাপ হলে সে পুকুর পাড়ে এসে বসে থাকে, তাই তাকে সান্ত্বনা দিচ্ছিলাম। আর তাছাড়া সে একা এত অ্যাসাইনমেন্ট কিভাবে শেষ করবে, এজন্য আমি আজকে সন্ধ্যা জান্নাতের বাসায় গিয়ে তাকে হেল্প করবো। ইস দোস্ত, আমিও যদি তোর মতো টপার হতে পারতাম, তাহলে কোনো সুন্দরী মেয়ে আমাকে তার বাসায় ডাকতো। আমি তখন অগ্নিদৃষ্টিতে পলাশকে উদ্দেশ্য করে বললাম, খবরদার পলাশ, আমাদের বন্ধুত্ব নিয়ে কিচ্ছু বলবি না। পলাশ স্বাভাবিকভাবে বলল, বন্ধু, আমি তোর ছায়ার থেকেও তোকে আমি বেশি চিনি। এটাও জানি যে তুই জান্নাতকে ভালোবাসিস। জানিসই যখন, তাহলে আর কথা না বাড়িয়ে এখন নিজের রাস্তা দেখ। আর জান্নাতকে আমি কখনো নিজের ভালোবাসার কথা বলবো না, কারণ কি জানিস, সে আমাকে তার সব থেকে প্রিয় বন্ধু হিসেবে দেখে। বাই দ্য ওয়ে, তুইও জান্নাতকে অনেক ভালো করে চিনিস ও জানিস, ও সত্যিকারের ভালোবাসা সম্পর্কে এখনো অবগত না। আরে বেটা, তুই পারবি জান্নাতকে এই সব উদ্ভট কাজ থেকে আটকাতে। জান্নাতকে ভালো রাস্তায় তুই আনতে পারবি। ভালোবাসার জোর কতটুকু আমি জানি না, তবে বন্ধুত্বের জোর অনেক। আমি তখন একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, দেখা যাক। সেদিনকার মতো পলাশকে বিদায় জানিয়ে চলে গেলাম। সন্ধ্যায় পাড়ার মসজিদে মাগরিবের নামাজ আদায় করে নিলাম। অতঃপর বাসায় গিয়ে ব্যাগ কাঁধে ঝুলিয়ে আব্বু আম্মুকে জান্নাতের বাসায় যাওয়ার কথা জানিয়ে জান্নাতের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। জান্নাতের বাসার সামনে আসতেই আচমকা বৃষ্টি শুরু হলো। আমি দ্রুত জান্নাতের দোতলার বাসার নিচে এসে দাঁড়ালাম। তারপর কলিং বেলের চাপ দিলাম। একটু পর জান্নাত এসে দরজা খুলে দিল। আমাকে দেখা মাত্র জান্নাত বলে উঠল, ইস, তুই তো বৃষ্টিতে ভেজে একাকার হয়ে গেছিস, রুমে চল, টাওয়াল দিচ্ছি। এরপর আমি জান্নাতের সাথে রুমে চলে গেলাম। জান্নাত টাওয়াল আনতে চলে গেল, আর আমি জান্নাতের রুমে ঘুরে ফিরে দেখতে লাগলাম। পুরো রুমে দেয়াল জুড়ে জান্নাতের তোলা কিছু দুষ্টু মিষ্টি ছবি। হঠাৎ আমার নজর পড়লো জান্নাতের বিছানার পাশে থাকা কোনো একটা ফটো ফ্রেমের উপর। ফটো ফ্রেমটা হাতে উঠিয়ে নিলাম। আমার জান্নাতের ও পলাশের একত্রে তোলা ছবি। জান্নাত ফ্রেম বন্দি করে রেখেছে। কলেজ লাইফের শেষ সময় তোলা হয়েছিল এই পিক। এরই মধ্যে জান্নাত টাওয়াল নিয়ে রুমে চলে আসলো। আমি ফটো ফ্রেম পূর্বের জায়গায় রেখে দিলাম। অতঃপর জান্নাতের হাত থেকে টাওয়াল নিয়ে নিজের ভিজে চুলে থাকা পানি পরিষ্কার করে ফেললাম। এরপর টাওয়ালটা বিছানায় রেখে বললাম, এই তুই এই পিকগুলো সামলে রেখেছিস? কি যে বলিস না, আমাদের সেই পুরনো স্মৃতি কি হারিয়ে ফেলবো নাকি? তুই তো কবেই হারিয়ে গেছিস ভার্সিটিতে ওঠার পর। তুই আমাকে বলতে পারবি ভার্সিটিতে ওঠার পর গত 1.5 বছর তুই কবে আমাদের সাথে কোথাও ঘুরতে গিয়েছিস বা আমরা একসাথে পিকনিক করেছি? আমার প্রশ্ন শুনে জান্নাত চুপ হয়ে গেল। সে ভাবতে থাকে, সত্যি তো, সে ভার্সিটিতে ওঠার পর বেপরোয়া জীবনযাপন করেছে। একের পর এক বয়ফ্রেন্ড তথা মুরগি ধরে হালাল করতে থাকে। নিউ জেনারেশন ভাষায় বলতে গেলে
12 ভাতারি হয়ে গেছে। আমি জান্নাতের ভাবুক চেহারা দেখে বললাম, এইসব না ভেবে পড়ালেখায় মনোযোগ দে, সামনে সেমিস্টার এক্সাম। এরপর জান্নাতকে অ্যাসাইনমেন্ট বোঝাতে শুরু করি। একটু পর জান্নাতের মোবাইলে ফোন বেজে উঠলো। জান্নাত ফোনটা হাতে নিতেই ফোনের স্ক্রিনে লেখা ভেসে উঠলো, মুরগি নং 36। তা দেখে আমি ঝাঁঝালো কণ্ঠে বললাম, জান্নাত, আমি তোকে ফোকাস করতে বলেছি। এখন এসব মুরগি নিয়ে ভাবলে অ্যাসাইনমেন্ট শেষ করতে পারবি না। আমার কথা মতো জান্নাত কল রিসিভ করলো না। তারপর আবার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে মনোযোগ দিল। খানিকক্ষণ বাদেই আবারও ফোনটা বেজে উঠলো। জান্নাত এবার ফোন হাতে নিয়ে বলে উঠলো, হিমেল, তুই 2 মিনিট ওয়েট কর, আমি একটু কথা বলেই ফোন রেখে দিব, না হলে ওই মুরগিটা একটু পর পর ডেকে উঠবে। এরপর কল রিসিভ করে ব্যালকনিতে চলে গেল। আর আমি অপেক্ষা করতে থাকি, কিন্তু জান্নাতের আসার কোনো খবর নেই। শুধু জান্নাতের খিলখিল হাসির শব্দ ভেসে আসছিল, সাথে কিছু শব্দ শুনতে পাচ্ছিলাম, যেমন বাবু, লক্ষ্মীটা, ও মা সত্যি। আমার কেন জানি আজ ভীষণ রাগ হচ্ছিল। প্রায় আধ ঘন্টা পর জান্নাত আসলো আর নিজের চেয়ারে বসে পড়ল। সরি দোস্ত, অনেক লেট হয়ে গেছে। জান্নাতের কথা শেষ হতেই আমি চেয়ার বসা থেকে উঠে দাঁড়ালাম। তারপর রাগান্বিত কথা বললাম, তুই যদি তোর এই বাবু শোনার মনোযোগ দিস তাহলে তোর অ্যাসাইনমেন্ট কখনো শেষ হবে না। তুই থাক তোর বাবু শোনা নিয়ে, আমি গেলাম। আমি চলে যাব এমন সময় জান্নাত আমার হাত ধরে আমাকে পূর্বের জায়গায় বসালো আর বলল, আরে দোস্ত, রাগ করিস না, এই মুরগিটা একটু বড় লোক তো, তাই ভাব জমাচ্ছিলাম আগামীকাল বিকেলে রেস্টুরেন্টে নিয়ে যাবে। আচ্ছা, এইসব নিয়ে বাদ দে। এই দেখ, মোবাইল সাইলেন্ট করে দিলাম, এখন পড়া আমাকে। এরপর আমি জান্নাতকে আবার পড়াতে শুরু করি। জান্নাতের অ্যাসাইনমেন্ট শেষ হতে হতে কখন যে রাত 10টা বেজে গেছে বুঝতে পারলাম না। জান্নাত নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল, অনেক লেট হয়ে গেছে, চল ডিনার করে নেই। ইটস ওকে, আমি বাসায় গিয়ে খেয়ে নেব। আমার বারণ শুনে জান্নাত তৎক্ষণাৎ অগ্নিদৃষ্টিতে আমার দিকে তাকালো। তারপর বলল, তোকে যখন একবার বলেছি আমার সাথে ডিনার করবি মানে করবি, আর একবার না বললে তোর এমন অবস্থা করব যে আগামীকাল ভার্সিটিতে যেতে পারবি না। জান্নাতের এমন কথায় আমি ভয়ে চুপসে গেলাম। জান্নাত কখন রেগে যায় সে নিজেও বলতে পারে না, কিন্তু একবার রাগ উঠলে আর রক্ষে নেই। তাই আমি জান্নাতের সাথে ডাইনিং টেবিলে গেলাম। জান্নাত আজ মাছের তরকারি আর মুরগির মাংস রেঁধেছে। খাবারের সঙ্গে তো আমার নাকে যেতেই বলতাম, কোন হোটেল থেকে এসব অর্ডার করেছিস? জান্নাত তখন নিষ্পাপ চেহারা বানিয়ে বলল, দোস্ত, তুই এভাবে বলতে পারলি? আমি নিজের হাতে এত কষ্ট করে তোর জন্য রান্না করলাম, আর তুই কিনা বলছিস আমি হোটেল থেকে অর্ডার করেছি। জান্নাতের কথা শুনে আমি বিস্মিত কণ্ঠে বললাম, তুই আমার জন্য রান্না করছিস? বাহ, তাহলে তো আমি সৌভাগ্যবান। জান্নাত তখন উৎকণ্ঠিত হয়ে বলল, তুই খেয়ে দেখ কিরকম হয়েছে। ওয়েট, দেখছি। এরপর আমি খেয়ে টেস্ট করলাম। ভেবেছিলাম কুখাদ্য খেতে দিয়েছে, কিন্তু না, সত্যি অসাধারণ খেতে হয়েছে। তখন আমি বললাম, ওয়াও দোস্ত, অনেক সুস্বাদু হয়েছে। প্রথমে ভেবেছিলাম কোনো কুখাদ্য খেতে দিয়েছিস, কিন্তু না, এখন তো দেখি অমৃত। আমার কথা শুনে জান্নাত তো খেতে বসলো। এরপর খেতে খেতে বললো, সত্যি বলছিস? আমি আজই প্রথম রান্না করলাম, আমি ভাবতেই পারিনি প্রথম রান্না এত ভালো হবে। আমি তখন বিস্ময়কর স্বরে বললাম, তুই প্রথম রান্না করলি? তার মানে এটা একটা এক্সপেরিমেন্ট ছিল, আর তুই সেটা আমার উপর করেছিস? আরে খেপেছিস কেন? তুই তো আমার বেস্টু, তোর জন্য এতটুকু তো করতেই পারি। আমি কিছু না বলে খেতে শুরু করি। ডিনার করার পর চলে যাওয়ার জন্য প্রস্তুত হলাম, কিন্তু দরজা খুলে দেখতে পাই যে এখনো বৃষ্টি হচ্ছে। এমনকি পূর্বের তুলনায় আরো প্রবল বেগে বৃষ্টি হচ্ছে। বাইরের পরিস্থিতি দেখে জান্নাত বলল, আমার মনে হয় না এই বৃষ্টি আজকে রাতে থামবে, তুই একটু অপেক্ষা করে দেখ। আমি তখন দ্বিমত পোষণ করে বললাম, না, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, তুই ছাতা নিয়ে আয়। জান্নাত তখন নিষ্পাপ ভঙ্গিতে বলল, আসলে ছাতা গতকালই ভেঙে গেছে। আমি চিৎকার দিয়ে বললাম, কি? তাহলে বাসায় কিভাবে যাব? জান্নাত তখন স্বাভাবিকভাবে বলল, রাতে তাহলে এখানেই থেকে যা। কি? জান্নাত তখন আমাকে শান্ত করতে বলল, আরে বেটা কুল, এত হাইপার হওয়ার কিছু নেই, আমাদের হাতে তো আর কিছুই নেই, সবই পরিস্থিতির শিকার। তুই যদি এখন এতটা রাস্তা ভিজে ভিজে বাসায় ফিরিস, তাহলে আমি এই জান্নাত গ্যারান্টি দিয়ে বললাম তোর আগামী 1 সপ্তাহ জ্বর কমবে না। আর এত রাতে নিশ্চয়ই আঙ্কেলকেও তুই বিরক্ত করবি না এখানে আসার জন্য বলে। জান্নাতের কথা ঠিক, আব্বুর শরীর এমনিতেই ঠিক না, তাই এখানে আমার আসার কথা বলা যাবে না। পলাশের কথা মনে পড়তেই ওর চিন্তা বাদ দিলাম।
আদারাম বৃষ্টিতে যে ভয় পায় সে আসবে না, কিন্তু এভাবে এই বাসায় রাত কাটালে লোকজনই বা কি বলবে? জান্নাত লোকজনের কথা পাত্তা না দিলেও আঙ্কেল আন্টি তো পাত্তা দেয়। তারাও আমাকে ছোটবেলা থেকে চেনে। হঠাৎ বিদ্যুৎ চমকানোর বিকট আওয়াজ আসলো। তা দেখে জান্নাত আমাকে টেনে ঘরের ভিতরে নিয়ে আসলো আর বলল, এত ভাবাভাবের কিছু নেই। তুই আঙ্কেল বা আন্টিকে ফোন করে বলে দে যে আজকে তুই এখানে থাকবি। অগত্যা জান্নাতের জেদের কাছে আমি আর পরিস্থিতির কাছে হার মেনে আব্বুকে ফোন দিয়ে এই বাসায় থাকার অনুমতি নিলাম। অতঃপর জান্নাতকে জিজ্ঞাসা করলাম, আমি কোথায় ঘুমাবো? জান্নাত তখন হেসে উত্তর দেয়, কেন আমার রুমে ঘুমাবি? আমি খানিকটা চিৎকার দিয়ে বললাম, এই কি বলছিস এসব? জান্নাত তখন হেসে হেসে বলল, আরে আমি মজা করছি, মা বাবার রুমে গিয়ে ঘুমিয়ে পড়। তারপর আমি জান্নাতের বাবা মায়ের রুমে গিয়ে শুয়ে পড়ি। একটু পর আরো জোরে বিদ্যুৎ চমকানোর আওয়াজ আসে। চারদিকে আলোতে ভরে যায়। কিছুক্ষণের জন্য চারপাশে কারেন্টও চলে যায়। হয়তো আশেপাশে কোনো জায়গায় বিদ্যুতের পিলারে আগুন ধরে গিয়েছে। আমি রুমে শুয়ে আছি, এমন সময় রুমে কেউ আসলো। পুরো রুম অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে। আমি মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে দেখি জান্নাত দাঁড়িয়ে আছে। জান্নাতকে এখন এই রুমে দেখে খানিকটা চমকে উঠলাম। জিজ্ঞাসা করলাম, কিরে তুই এত রাতে না ঘুমিয়ে এই রুমে কি করছিস? জান্নাত তখন নিচু কণ্ঠেই বলল, ঘুমোতেই তো এসেছি। আমি বিছানায় লাফ দিয়ে উঠে বসলাম। তারপর খানিকটা অবাক হয়ে বললাম, মানে? জান্নাত তখন নিষ্পাপ ভঙ্গিতে বলল, আমি অন্ধকারে থাকতে পারি না, তার উপর যেভাবে বিদ্যুৎ চমকাচ্ছে আমি অনেক ভয় পাচ্ছি, তাই এখানে চলে আসছি। এত বড় হয়েছিস তাও অন্ধকারে ভয় পাচ্ছিস? জান্নাত তখন নিষ্পাপ চেহারা বানিয়ে আমার দিকে তাকালো। ওর এরকম তাকানি থেকে জান্নাতকে বললাম, ঠিক আছে তুই এই রুমে ঘুমিয়ে পড়, আমি তোর রুমে গেলাম। আমার কথা শুনতে জান্নাত ঝাঁঝালো কণ্ঠে বলল, আরে গাধা, আমি যদি একা ঘুমাতে পারতাম তাহলে এখানে আসতাম নাকি? আমি তখন জিজ্ঞাসা দৃষ্টিতে জান্নাতের দিকে তাকিয়ে বললাম, তো আমরা কি এক রুমে থাকবো নাকি? তখন জান্নাত স্বাভাবিক ভঙ্গিতে বলে উঠল, কেন, একসাথে থাকলে তোর কোনো সমস্যা আছে নাকি? জান্নাতের সাথে তর্কে পারবো না জেনে বললাম, তোর সাথে কথায় পারা যাবে না। আমি সোফায় শুয়ে পড়ছি, তুই বিছানায় শুয়ে পড়। কথাটা বলে আমি যেই বিছানা ছেড়ে উঠতে যাবো, জান্নাত আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। আমি তখন ভ্রুকুসকে জিজ্ঞেস করলাম, কি করছিস এইসব? জান্নাত তখন রাগী কণ্ঠে বলল, চুপ করে আমার পাশে ঘুমাবি। তুই আমার বেস্টু, আর তুই ভাবলি কি করে আমি তোকে নিচে ঘুমাতে দিব? তাহলে তুই নিচে যা, আমার পাশে কেন এসছিস? জান্নাত বলল, ইস শখ কত, আমি নাকি নিচে ঘুমাবো? চুপচাপ আমার পাশে ঘুমা। আমি তখন খানিকটা ধমকের সুরে বললাম, তুই বাচ্চামি কেন করছিস? হ্যাঁ, তুই জানিস না অবিবাহিত ছেলে মেয়ে এক রুমে রাত কাটাতে পারে না, আর তুই এক খাটে ঘুমাতে বলছিস? তখন জান্নাত স্বাভাবিকভাবে উত্তর দেয়, শোন হিমেল, এক রুমে বা এক খাটে ঘুমানো খারাপ না, খারাপ হলো তাদের চিন্তা ভাবনা আর তাদের কাজকর্ম। আমরা কোথায় খারাপ কাজ করব? আর তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। জান্নাতের কথা পাল্টা জবাব দিলাম না। জান্নাতের কথাই ঠিক আছে। এখনকার সময় এক রুমের ছেলে মেয়ে থাকলে লোকজন খারাপ চিন্তা ভাবনা করে, অথচ কেউ এটা দেখতে চায় না কিংবা বুঝতে চায় না যে তারা রুমের ভিতরে কোনো খারাপ কাজ করেছে কিনা। আমি আর বেশি কিছু না ভেবে বাধ্য হয়ে শুয়ে পড়লাম। জান্নাত আমার পাশে শুয়ে পড়লো। আমাদের মাঝখানে কোলবালিশে রাখলাম। এরপর ধীরে ধীরে আমার চোখ বন্ধ হয়ে গেল। মাঝরাতে বজ্রপাতের আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। হঠাৎ শরীর ওজন বেশি অনুভব করলাম। পরক্ষণে বুঝতে পারি জান্নাত আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আমি ওকে ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু ছাড়তে পারতেছি না। কোলবালিশও দেখতে পাচ্ছি না। জান্নাত অনেক শক্ত করে আমাকে জড়িয়ে ধরে আছে। জান্নাতকে ঘুমন্ত অবস্থায় দেখতে সত্যি অনেক মায়াবী লাগছে। পরক্ষণে আমার মনে পড়লো জান্নাত আমার উপর কতটাই না বিশ্বাস করে। আমি একটা মুচকি হাসি দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল 8টা নাগাদ ঘুম থেকে উঠে পড়লাম। পাশে জান্নাতকে দেখতে পেলাম না। সম্ভবত আবার আগেই জেগে গেছে। ফ্রেশ হয়ে নিচতলায় এসেও জান্নাতকে দেখতে পেলাম না। ঘড়িতে টাইম দেখে অবাক হয়ে যাই, কারণ ভার্সিটিতে যাওয়ার সময় হয়ে এসছে। আর বদমাশ জান্নাতও আমাকে ডাক দিল না। ডাইনিং টেবিলের নাস্তা আগে থেকেই সাজানো ছিল। সাথে ছিল একটা চিরকুটে লেখা, সরি দোস্ত, তোকে ঘুম থেকে উঠিয়ে ডিস্টার্ব করতে চাইনি, তাই আর ডাক দিইনি। আমি ভার্সিটিতে যাচ্ছি, তুইও চলে আয়। আর হ্যাঁ, মনে করে নাস্তা খেয়ে নিবি। আমি একটা মুচকি হাসি দিয়ে নাস্তা খেয়ে নিজ বাসায় চলে গেলাম। সেখান থেকে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। পথিমধ্যে পলাশের সাথে দেখা হলো। পলাশ আমাকে দেখে বলে উঠলো, কিরে দোস্ত, সব সময় না আমি দেরি করি, কিন্তু আজকে তুই কেন দেরি করলি? আমিও তাড়াতাড়ি বলে দিলাম, আরে আর বলিস না, জান্নাত সময় মতো ডাক দেয়নি। এতটুকু থেমে বলে গেলাম। পলাশ আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর সে বলল, থামলি কেন?
জান্নাত তোকে ডাক দেয়নি, তার মানে তুই গতকাল রাতে জান্নাতের বাসায় ঘুমিয়েছিলি, তাই না? সত্যি সত্যি বল। আর মাথা নাড়িয়ে বললাম, আরে না, তুই যা ভাবছিস তা নয়। গতকাল তো অনেক বৃষ্টি হওয়ায় বাসায় যেতে পারিনি, তাই আর কি। এই বলে দাঁত দেখিয়ে একটা হাসি দিলাম। আমার হাসি দেখে পলাশ বলল, তাই বলে তুই একটা খালি বাসায় একটা মেয়ের সাথে রাত কাটালি? ছি হিমেল, ছি। এই কথা বলে পলাশ হাসতে থাকে। পলাশ সময় পেলেই আমাকে জ্বালাতন করতে থাকে। এটা নতুন করে বলার কিছু নেই, তাই পলাশকে আর না ঘাটিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেই। ভার্সিটিতে ঢুকে দেখি জান্নাতকে ঘিরে অনেক স্টুডেন্ট দাঁড়িয়ে আছে। আমি আর পলাশ দৌড়ে জান্নাতের কাছে যাই। জান্নাত কাঁদছে, কিন্তু কেন? আমি তড়িৎ গতিতে জিজ্ঞেস করলাম, জান্নাত তুই কাঁদছিস কেন? জান্নাত আঙ্গুল দিয়ে ভার্সিটির বাইরে বসে থাকা কিছু বকাটাদের ইশারা দেখে করে বলল, এরা ভার্সিটিতে আসা সকল মেয়েদের ডিস্টার্ব করছে। আমাদের আর বুঝতে বাকি রইল না জান্নাতের সাথে কি হয়েছে। আমি রেগে তাদের কাছে যাবো এমন সময় পলাশ আমার হাত ধরে ইশারায় থেমে যেতে বলল। সে জান্নাতকে বলল, আচ্ছা যা হয়েছে ভুলে যা, এখন ক্লাসে চল, ক্লাসে প্রফেসর এসেছে। এরপর আমরা সবাই ক্লাসে চলে গেলাম। প্রফেসর আসার খানিকক্ষণ পূর্বে আমি আর পলাশ জান্নাতকে মিথ্যা বলে ক্লাস থেকে বেরিয়ে গেলাম। এদিকে ক্লাসে প্রফেসর চলে আসলো। জান্নাত আমাদের দেখতে না পেয়ে মনে মনে ভাবলো, হাদারাম দুটো কোথায় গেল আবার? ক্লাস শুরু হওয়ার খানিকক্ষণ বাদে জান্নাত সহ ক্লাসের সবাই বাইরে কারো আর্তনাদ শুনতে পেল। একজনের নয়, বরং অনেকের একত্রে আর্তনাদের সুর ভেসে আসছে। জান্নাত সহ ক্লাসের সবাই বের হয়ে আসলো ক্লাস থেকে। সবাই বের হয়ে দেখতে পায় ভার্সিটির বাইরে থাকা বকাটাদের আমি পলাশ মিলে বাঁধছি। আমি হকি স্টিক দিয়ে বাইকে থাকা সবাইকে উত্তম মধ্যম পেরাচ্ছি, আর পলাশ ব্যাকআপে আছে। কেউ পেছন থেকে মারতে আসলে পলাশ সাথে আটকাচ্ছে। দুজনের মাথায় রক্ত উঠে গেছে। এরা অনেক আগে থেকে এই ভার্সিটির সকল মেয়েদেরকে ডিস্টার্ব করতো, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করেনি। কিন্তু আজ জান্নাতকে বিরক্ত করায় আমরা নিজে থেকেই এদেরকে উচিত শিক্ষা দিচ্ছি। সবাইকে মেরে হাত পা ফাটিয়ে দিয়েছি। এক পর্যায়ে সবার শরীর থেকে শার্ট আর গেঞ্জি খুলে মারা শুরু করলাম। পলাশ চতুর্দিকে তাকিয়ে আমাকে বলল, হিমেল থাম, এবার অনেক হয়েছে, সবাই ক্লাস থেকে বাইরে চলে এসেছে। আমি মারা বন্ধ করে ভার্সিটির দিকে তাকিয়ে দেখলাম ভার্সিটির সবাই উৎসুক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি বখাটের উদ্দেশ্যে বললাম, ওই তোরা এখন খালি গায়ে ভার্সিটির সব মেয়েদের কাছে গিয়ে পা ধরে ক্ষমা চাইবি। যতক্ষণ না কেউ ক্ষমা করেছে ততক্ষণ পর্যন্ত তাদের কাছে ক্ষমা চাইবি। আর যদি একজনও তাদের ক্ষমা না করে তাহলে তাদের পিঠের চামড়া উঠিয়ে ফেলবো। আমার রাগ দেখে সবাই ভয় পেয়ে ভার্সিটির সব মেয়েদের কাছে গিয়ে একে একে ক্ষমা চাইলো। কেউ কেউ নিঃশব্দে ক্ষমা করে দিচ্ছে, আবার কেউ কেউ বখাটাদের গালে থাপ্পড় আর জুতোর ছাপ বসিয়ে নিজেদের রাগ মেটাচ্ছে। বখাটেরা যখন জান্নাতের কাছে গেল, জান্নাতও কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল। শুধু থাপ্পড়েই থামেনি, বরঞ্চ সবার নিম্নাঙ্গে একটি করে লাথি দিয়ে দিল। ভার্সিটির সবাই জান্নাতের রাজ সম্পর্কে অবগত। সব বখাটেরা কোকড়াতে কোকড়াতে চলে গেল। সবাই চলে যাওয়ার পর ভার্সিটির সবাই আমার আর পলাশের জন্য হাততালি দিল। সবাই যার যার ক্লাসে যাওয়াতে জান্নাত আমাদের কাছে দৌড়ে আসলো আর বলল, তোরা আমার জন্য এত কষ্ট করলি? আমি মুচকি হাসি দিয়ে বললাম, শুধু তোর জন্য না, বরং পুরো ভার্সিটির মেয়েদের জন্য করেছি। কাজটা আমাদের আরো আগে করা উচিত ছিল। তখন জান্নাত বলল, সে যাই হোক, তোরা আজ প্রমাণ করে দিলি যে তোরা আমার বেস্ট ফ্রেন্ড। এখন চল ক্লাসে যাই। ভার্সিটি ক্লাস শেষে আমরা হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। আমাদের তিনজনের বাসায় একই এলাকায়। হঠাৎ পলাশ বলতো, আজকে বিকেলে কি করবি তোরা? আমার তো সময়ই নেই। আজকে বিকেলে আরেকজন মুরগির সাথে দেখা করতে যেতে হবে রেস্টুরেন্টে। পলাশ তখন হেসে জিজ্ঞেস করলো, এটা কত নাম্বার গার্লফ্রেন্ড তোর? জান্নাত তখন ভাবুক ভঙ্গিতে বলল, জানি না রে, গুনে দেখতে হবে। জান্নাতের কথা শুনে আমরা দুজন না হেসে পারলাম না। জান্নাত তো আবার চটে গেল আমাদের উপর। আমি নিজের হাসি থামিয়ে গম্ভীর কণ্ঠে বললাম, জান্নাত, এভাবে আর কতদিন চলবে? তুই যে কোনো একজনকে ধরে নিজের লাইফ সেট করতে পারিস না? হ্যাঁ? জান্নাত তখন অহংকারী কণ্ঠে বলল, এই জান্নাতকে ভালোবাসার মতো কোনো মানুষ এখনো জন্ম নেয়নি এই দুনিয়াতে, বুঝলি? আমি পূর্বের নয় গম্ভীর কণ্ঠে বললাম, ভুল। প্রত্যেকের জন্যই কোনো না কোনো লাইফ পার্টনার ফিক্সড করা রয়েছে। আমাদের শুধু তার জন্য অপেক্ষা করতে হবে। জান্নাতকে কথাগুলো বলে আমরা যার যার বাসায় চলে গেলাম। জান্নাত বাসায় গিয়ে আমার কথা মনোযোগ দিয়ে ভাবতে থাকে। সে নিজে আর মনে বলে উঠল, তাহলে সত্যিই কি আমার জন্য কেউ আছে? কিন্তু আমি তাকে খুঁজে বের করব কিভাবে? জান্নাত আর কিচ্ছু ভাবলো না।
বিকেল হতেই সে একটা বড় রেস্টুরেন্টে চলে গেল। রেস্টুরেন্টে জানাতে জন্য অপেক্ষা করছিল তার নতুন বয়ফ্রেন্ড আতিক। দেখতে হ্যান্ডসাম, সাথে বড়লোকও বটে। বাবা মায়ের একমাত্র ছেলে, বাবার সাথে ব্যবসা সামলায়। সে যাই হোক, জানাত গিয়ে আদিকের সামনে থাকা সোফায় বসে পড়ল। আদিক আগে থেকেই একটা প্রাইভেট ভিআইপি রুম বুক করে রেখেছিল। জায়গাটা ছিল কর্নারে, আশেপাশে কভার করে দেয়া দেয়ালের মতো। আদিকই প্রথমে বলল, কি খাবে বলো? তুমি বলো, তুমি যা খাবে আমি তাই খাবো। এরপর আতিক দুজনের জন্য চিকেন স্যান্ডউইচ আর স্ট্রবেরি মিল্কশেক অর্ডার করলো। জান্নাত আর আতিক হেসে হেসে কথা বলছে আর খাচ্ছে। খেতে খেতে হঠাৎ জান্নাতের মাথা ঘুরতে শুরু করে। প্রথমে সে পাত্তা না দিয়ে, পরবর্তীতে জান্নাতের চোখ জোড়া বন্ধ হতে থাকে ঘুমের কারণে। জান্নাত নিজের চোখ আর খোলা রাখতে না পেরে সেখানে ঘুমিয়ে পড়ল। জান্নাতের হুট করে ঘুমিয়ে পড়া আতিকের চেহারায় কোনো ভাবান্তর হলো না, যেন সে আগে থেকেই জানতো জান্নাত অজ্ঞান হয়ে যাবে। আসলে আদিকে টাকা খাইয়ে জান্নাতের মিল্কশেকে ঘুমের ওষুধ মিলিয়ে দিয়েছে। আদিক একটা প্লে বয়, কিন্তু সে জান্নাতকে কোনো মতে বাগে আনতে না পেরে এই জঘন্য পরিকল্পনা করে। আতিক ভিআইপি প্রাইভেট রুম বুক করে যাতে তার অপকর্ম কেউ না জানতে পারে। এদিকে কোনো সিসিটিভি নেই, আর রুমটাও সাউন্ড প্রুফ। আতিকের অর্ডার ছাড়া কোনো ওয়েটারও আসবে না এদিকে। আতিক মুখে একটা শয়তানি হাসি দিয়ে জান্নাতের দিকে এগিয়ে আসে। আতিক জান্নাতের কাছে এসে জান্নাতের শার্টের বাটন এক এক করে খুলতে থাকে। একে একে জান্নাতের শার্টের সব বাটন খুলে শেষ করবে এমন সময় আদিক তার পিছনে কারো উপস্থিতি টের পেল। আদিক পেছনে তাকাতেই পলাশ তার ডাক বরাবর ঘুষি মেরে দিল। পলাশের মোটা শরীরে ঘুষি খেয়ে ভালো ভালোদের অবস্থা টাইট হয়ে যায়। ঘুষির প্রভাবে আদিকের নাক ফেটে রক্ত বেরোচ্ছে। এরপর পলাশ আদিককে কাঁধে করে বাইরে নিয়ে গেল। পলাশের পেছন থেকে আমি বের হয়ে আসলাম। জান্নাতের কাছে এসে তার শার্টের সব বাটন লাগিয়ে দিয়ে জান্নাতকে কোলে তুলে নিলাম। আদিককে কাঁধে নিতেই পলাশের কোনো কষ্টই হলো না। রোগা পাতলা আদিকের শরীর। রেস্টুরেন্টে পাবলিক জায়গায় এনে পলাশ আদিককে কাঁধ থেকে ফেলে দেয়। আমি জান্নাতকে আমার কোল থেকে নামিয়ে রেস্টুরেন্টের মহিলা স্টাফদের বলে দিলাম জান্নাতকে পানি ছিটিয়ে জ্ঞান ফেরানোর জন্য। অতঃপর আমি গিয়ে সেই ওয়েটারকে ধরে নিয়ে আসলাম যে মিল্কশেকে ঘুমের ওষুধ মিশিয়েছিল। আমি ওয়েটারকে পলাশের কাছে দিয়ে আদিকের কাছে গেলাম। পলাশ ওয়েটারকে জোরদার পিটুনি দিচ্ছে, আর আমি আদিকের কাছে গিয়ে সোজা তার নাক বরাবর ঘুষি দিলাম। দুবার এক জায়গায় ঘুষি খেয়ে সাথে সাথে আদিকের নাক থেকে রক্তস্রোত বের হয়ে যেতে থাকে। আমি আদিকে কলার ধরে রাগান্বিত কণ্ঠে বললাম, সালার পুত সালা, তোর সাহস কিভাবে হয় আমাদের বেস্ট ফ্রেন্ডের সাথে খারাপ ব্যবহার করার? এই বলে আমি আবারও মারতে শুরু করলাম। মারতে মারতে প্রায় আধমরা করে ফেলাচ্ছি। একসময় আদিকের দুই পায়ের মাঝখানে জায়গা মতো মারলাম একটা কিক। আদিক গগন ফাটিয়ে চিৎকার করে দিয়ে ওঠে। হোটেলের বাকি স্টাফও গ্রাহকেরা বুঝে গেছে এখানে কি হয়েছে। হোটেলের ম্যানেজার রেস্টুরেন্টের সম্মানহানি ঘটবে বলে পুলিশ ডাকেনি, কিন্তু সেই ওয়েটারকে চাকরি থেকে বের করে দিয়েছে। ও আতিককে এভাবে আধমরা অবস্থায় হোটেলের সব কাজ করিয়েছে। পুলিশে দিলেও কোনো লাভ হতো না, বাবার টাকার জোরে বের হয়ে আসতো। এর থেকে এই শাস্তি ভালো। জান্নাতের এখনো জ্ঞান ফেরেনি, তাই জান্নাতকে নিয়ে বাসায় চলে আসলাম। পলাশ বাইক চালাচ্ছিল আর আমি ট্যাক্সি করে জান্নাতকে নিয়ে গেলাম। বাসায় পৌঁছে জান্নাতের রুমে গিয়ে তাকে শুয়ে দিলাম। বাসায় কেউ নেই, তাই আমি আর পলাশ জান্নাতের জ্ঞান ফেরা পর্যন্ত তার বাসায় থাকার সিদ্ধান্ত নিলাম। জান্নাতের ধীরে ধীরে জ্ঞান ফিরছে। সে চোখ খুলে কোথায় আছে তা বোঝার চেষ্টা করছে। জান্নাত নিজেকে তার রুমে দেখতে পেয়ে খানিকটা অবাক হলো। সে ভাবছে সে তো রেস্টুরেন্টে ছিল, সেখানে কি হয়েছে সেটা সে মনে করতে পারছে না। মাথা জোর দিতেই মাথা ব্যথা শুরু হয় আর সে চিৎকার দিয়ে ওঠে। জান্নাতের চিৎকার শুনে আমি আর পলাশ দৌড়ে তার রুমে গেলাম। জান্নাত আমাদের দেখতে পেয়ে জিজ্ঞেস করলো, আমি এখানে কিভাবে এলাম? আমি তো রেস্টুরেন্টে ছিলাম, তোরা এখানে কি করছিস? এমনিতে আমার মাথা গরম ছিল, তার উপর জান্নাতের প্রশ্নগুলো শুনে আমার মেজাজটা আরো গরম হয়ে গেল। আমি জান্নাতের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেই। দুধে আলতার মতো গালে আমার হাতের চাপ বসে গেল। থাপ্পড় দিয়ে আমি রুম থেকে বের হয়ে গেলাম। জান্নাত গালে হাত দিয়ে আমার চলে যাওয়া দিয়ে অশ্রু মিশ্রিত নয়নে তাকিয়ে আছে। অশ্রুতে টলমল করছে জান্নাতের চোখ জোড়া। আমি কোনোদিনও জান্নাতের গায়ে হাত তুলিনি। হাত তোলা তো দূরের কথা, জান্নাতের সাথে আমি কখনো উঁচু গলায় কথা পর্যন্ত বলিনি। পলাশ জান্নাতকে আশ্বাস দিয়ে বলল, জান্নাত, তুই হিমেলের আচরণে কিছু মনে করিস না, আমি তোকে সব খুলে বলছি। জান্নাত পলাশকে ঝাপটে ধরে কেঁদে দিল। আমি জান্নাতকে মারতে পারবো জান্নাত কখনো ভাবতেও পারেনি। পলাশ জান্নাতকে নিজে থেকে ছাড়িয়ে জান্নাতের চোখাচোখি হয়ে পড়ল। সে তোর শার্টের সব বোতামই প্রায় খুলে ফেলেছিল। এমন সময় আমি আর হিমেল তাকে বাধা দিই।
তাকে আর তার সাহায্য করা ওয়েটারকে আমরা অনেক ধোলাই দিলাম। তারপর তোকে এখানে নিয়ে আসি। আর হিমেল তোকে কেন মারলো এটা বরঞ্চ তুই গিয়ে জিজ্ঞেস কর। জান্নাত পলাশের কথাগুলো এক মনে শুনছিল। জান্নাত এখনো বিশ্বাস করতে পারছে না যে সে এত বড় বিপদের হাত থেকে বেঁচে এসছে। আজ আমরা না থাকলে জান্নাত হয়তো আর কাউকে মুখ দেখাতে পারতো না। জান্নাতের পলাশ তৎক্ষণাৎ রুম থেকে বেরিয়ে পড়ে। আমি জান্নাতের বাসার বাইরে চেয়ারে বসে আছি। আমি উল্টো দিকে মুখ দিয়ে বসে আছি দেখে জান্নাত আমার কাঁধে হাত রাখলো, কিন্তু আমি তড়িৎ গতিতে হাতটা সরিয়ে নেই। জান্নাত তখন জোর করে আমাকে তার দিকে ঘোরালো। জান্নাত দেখতে পেল আবার গাল বেয়ে অশ্রুপাত হচ্ছে। পলাশ আর জান্নাত জীবনে কখনো আমাকে কাঁদতে দেখেনি। জান্নাত অবাক স্বরে বলল, হিমেল, তোর চোখে পানি? আমি তোর গায়ে হাত তুলবো এটা আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি রে। আমাকে মাফ করে দিস। কি করব বল, আমরা যে তোকে নিজের বেস্ট ফ্রেন্ড মনে করি, তুই বারবার ভুল করে গিয়েছিস আর আমরা তোকে সাপোর্ট করে গিয়েছি। তোর কসম কেটে বললাম আমি আর এইসবে নিজের সময় নষ্ট করব না। আমি এখন থেকে নিজের ক্যারিয়ারের দিকে মনোযোগ দিব আর তোর কথা মতো সেই জীবন সঙ্গীর অপেক্ষা করব। আমি নিজের বাম হাতের উল্টো পাশ দিয়ে নিজের চোখ মুছে বললাম, তুই সত্যি বলছিস তো? জান্নাত তখন হাসি মুখে বলল, হ্যাঁ রে, সত্যি বলছি। এরপর আমি পলাশ ও জান্নাত নিজেদেরকে স্বাভাবিক করে কিছুক্ষণ আড্ডা দিলাম। পরের দিন সকালে সময় মতো ভার্সিটিতে চলে গেলাম। এভাবেই আমাদের জীবন কাটতে থাকে। দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়। জান্নাত এখন অনেকটাই পাল্টে গেছে। আবারও ইয়ার চেঞ্জ করে 3rd ইয়ারে উঠে গেলাম। জান্নাত এবার সবাইকে অবাক করে 2nd পজিশনে উঠছে। যেখানে সে সবার শেষে থাকতো, এবার সে অনেক ভালো রেজাল্ট করেছে দেখে সবাই অনেক খুশি। সব প্রফেসররাও জান্নাতের রেজাল্টে অবাক হয়েছে। বরাবরের মতো আমি ফার্স্ট হয়েছি। ভার্সিটির ক্যান্টিনে আমি, পলাশ আর জান্নাত বসে আছি। আমরা সবাই বসে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় একটা ছেলে আসলো। ছেলেটা যে হ্যান্ডসাম সেটা যে কেউ দেখে বলে দেবে। হাইটে 6 ফুট তো হবেই। সম্ভবত ছেলেটা লাস্ট ইয়ারের। ছেলেটা প্রফুল্লিত কণ্ঠে বলল, হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? জি ভাইয়া, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আর ওই ভাইয়া বলা ছাড়ো, আমি তোমাদের সমবয়সী, কলমি আকাশ। আমার নাম আকাশ। বাই দ্য ওয়ে, আমি কি তোমাদের বন্ধু হতে পারি? আমরা তিনজন একে অপরের দিকে তাকাতে শুরু করলাম। আমি আকাশের দিকে দৃষ্টিপাত করে বললাম, ভাইয়া আপনি আমাদের 1 বছরের সিনিয়র, আপনি কেন আমাদের বন্ধু হতে চাইছেন সেটাই বুঝতে পারছি না। আকাশ তখন কিঞ্চিত হেসে বলল, আসলে আমার লাইফে তেমন কোনো বন্ধু নেই। ভার্সিটিতে উঠে তেমন বন্ধু নেই। যারা বন্ধু হতে এসেছিল তারা সবাই আমার বাবার টাকা পয়সার জন্য বন্ধু হতে এসেছে। আমি এই ভার্সিটি 2nd ইয়ারের পর থেকে তোমাদের খেয়াল করছি। তোমাদের 3 জনের বন্ধুত্ব শুধু আমার নয়, বরং সবার নজর কাড়ে। এমনকি অনেকে তোমাদের বন্ধুত্ব থেকে হিংসাও করে। তাই আমি যদি তোমাদের বন্ধু হতে পারি তাহলে আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করব। আমি তখন জানাতার পলাশের দিকে তাকালাম। তারা কিছুক্ষণ ভেবে মাথা নেড়ে হ্যাঁ বোধক সম্মতি দিল। এরা যখন রাজি তাহলে আমার রাজি না হয়ে উপায় আছে কি? তাই আমি হাসি মুখে বললাম, সমস্যা নেই আকাশ, আজ থেকে তুমি আমাদের বন্ধু। যেহেতু বন্ধু তাই আপনি করে বলতে পারবো না, আর যেহেতু নতুন তাই অন্তরঙ্গ বন্ধুদের মতো তুই করেও বলতে পারবো না। বন্ধুত্ব মুখ দিয়ে নয়, বরং অন্তর দিয়ে করতে হয়। আমার কথা শুনে আকাশ খুশি হলো। আমরা টুকটাক কথা বলে নিলাম। সাথে আকাশের ব্যাপারে অনেক কিছু জেনে নিলাম, আর সেও আমাদের 3 জনের ব্যাপারে অনেক কিছু জেনে নিল। আকাশকে কেন জানি আমার সুবিধার মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে আকাশ আমাদের সাথে বন্ধুত্ব করতে আসেনি, আমাদের কাছে আসার জন্য তার অন্য কোনো স্বার্থ আছে। আমি কারোর সাথে একটু কথা বললেই তার মনের কথা বুঝতে পারি। আমরা অনেকক্ষণ আড্ডা মেরে মেরে যে যার বাসায় চলে যাই। বাসায় আসতে আবু বলে উঠলো, হিমেল শোন, আগামীকাল আমরা কুমিল্লা যাব। আমি ভ্রুকুসে জিজ্ঞেস করলাম, হঠাৎ কুমিল্লা কেন? আমু আমাদের কথোপকথনের মাঝে এসে বলতো, আরে তোর খালাতো বোন জেরিনের বিয়ে আগামী সপ্তাহে। তো আমি কি করবো ওই শাকচুনির বিয়েতে? আম্মু তখন ঝাঁঝালো কণ্ঠে বলতো, কি করবি মানে? তুই জেরিনের একমাত্র খালাতো ভাই আর তুই যাবি না? আম্মু তুমি বোঝার চেষ্টা করো, আমার সেখানে একা একা ভালো লাগে না। একা একা কোথায় থাকতে বলছি তোকে? জেরিন তোর সাথে জান্নাত আর পলাশকেও আসতে বলেছে। ওই শাকচুনি এটা বলেছে? বাহ, তাহলে তো যেতেই হবে। তোমরা সকাল সকাল চলে যেও। আমি পলাশ আর জানাতের সাথে ভার্সিটি ক্লাস শেষ করে কুমির উদ্দেশ্যে রওনা দেবো। ঠিক আছে, তোর যা ইচ্ছা তাই করবি। এরপর আমি নিজের রুমে চলে গেলাম। ও আপনাদের বলা হয়নি, জেরিন আমার খালাতো বোন। জেরিন পলাশ আর জান্নাতকে অনেক আগে থেকেই চেনে। জেরিন অনেকবার আমাদের বাসায় এসছে, আর সেই সূত্রে পলাশ আর জান্নাতের সাথেও পরিচয়। জেরিনও আমাদের 2 ব্যাচ জুনিয়র, তারপরেও আমরা একে অপরকে তুই করেই বলি। পরের দিন ভার্সিটিতে গিয়ে দেখি জান্নাত আর আকাশ হেসে হেসে কথা বলছে। কেন জানি না জান্নাতের সাথে আকাশে হেসে হেসে কথা বলা আমার সহ্য হচ্ছে না। আমি তাদের মাঝখানে গিয়ে বসলাম, বললাম, কি নিয়ে হাসাহাসি হচ্ছে দু বন্ধুর মাঝে?
ও তাই নাকি? আকাশ, আমাকে কয়েকটা যোগ শোনাও। আমার আশাতে আকাশ একদমই খুশি হয়নি, তা দেখেই বোঝা যাচ্ছে। আমাদের কথা বলার মাঝে পলাশ এসে পড়লো। কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা ক্লাসে চলে গেলাম। আমি পলাশ আর জানাতকে কুমিল্লে যাওয়ার কথা এখনো বলিনি। কেন জানি মনে হচ্ছে এখন বলা ঠিক হবে না। ভার্সিটি ক্লাস শেষ হতেই আমরা তিনজন বেরিয়ে গেলাম। গেটের সামনে যেতে দেখতে পেলাম আকাশ দাঁড়িয়ে আছে। পলাশ আকাশকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার আকাশ, তুমি বাসায় যাওনি? আসলে প্রতিদিন একা একা যাই, তাই ভাবলাম আজ তোমাদের সাথে যাই। তোমরা আমার গাড়িতে ওঠো। কেউ কিছু বলবে তার আগেই আমি গম্ভীর কণ্ঠে বললাম, সরি আকাশ, আমরা গাড়িতে উঠি না। আকাশ ফোঁস করে দীর্ঘ নিঃশ্বাস ফেললো। আকাশকে দেখে খানিকটা নিরাশ মনে হলো। তারপর আকাশ চলে গেল গাড়ি করে, আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আকাশকে না করাতে পলাশ ও জানাত চমকে উঠলো, তবুও তারা কিচ্ছু বলল না। কথা বলতে বলতে আমরা এলাকায় এসে পড়লাম। রাস্তার পরে আসতে দুজনকে বললাম, শোন, তোদের সাথে কথা ছিল, এখন তোরা বাসায় গিয়ে নিজেদের ব্যাগ প্যাক করে নিবি। আগামী 1 সপ্তাহের জন্য আমরা ঘুরতে যাব। আমার কথা শুনে পলাশ বিস্ময়কর দৃষ্টিতে আমার দিকে তাকালো এবং বলল, কি বলছিস কি তুই? ঘুরতে যাব? কিন্তু কোথায় যাব? আর হুট করে কেন সিদ্ধান্ত নিলি? তা বললি না যে? পলাশ তো ঠিকই বলেছে, হুট করে তুই ঘুরতে যাওয়ার কথা কেন বলছিস? আর আগে বললে আমরা আকাশকেও বলতে পারতাম। আকাশের নাম শোনা মাত্রই কেন জানি মন মেজাজ সব খারাপ হয়ে গেল। তবুও নিজেকে সামলে বললাম, আকাশকে কেন বলবো? আর আমরা ঘুরতে যাবো কুমিল্লায়। সেখানে আমার খালাতো বোন জেরিনের বিয়ে আগামী সপ্তাহে। জেরি তোদেরকেও আসতে বলেছে। আব্বু আম্মু সকালে চলে গেছে। আমি ভাবলাম দিনগুলো কিরকম একঘেয়েমি হয়ে যাচ্ছে, তাই একটু হাওয়া বদল করে আসলে মতো হয় না। এখন তোরা কি যাবি নাকি বল? না গেলে না হলে আমিও যাব না। আরে যাবো না মানে? অবশ্যই যাব। জেরিন যখন বলেছে তখন নিশ্চয়ই যাব। আর বিয়ে বাড়িতে যাওয়া মানে অনেক রকমের খানাপিনা তো রয়েছেই। হ্যাঁ, আমিও যাব। কখন রওনা দিবি? তোরা বাসায় গিয়ে প্রস্তুত হ, আমরা বিকেলে রওনা দেবো। যেতে যেতে অনেক রাত হয়ে যাবে, জ্যামে পড়লে তো নাউজুবিল্লাহ। তারপর আমরা যা যার বাসায় চলে গেলাম। বিকালের মধ্যে সবাই রেডি হয়ে সায়দাবাদ বাস স্টেশনে এসে পড়লাম। সেখান থেকে লাক্সামের টিকিট কেটে বাসে উঠে পড়লাম। একটু পর বাস রওনা দিল। আমি আর জান্নাত একসাথে বসছি, তাই পলাশ অন্য জায়গায় বসেছে। রাস্তাঘাটে তেমন কোনো জ্যাম নেই, তবুও রাত 10টা বেজে গেছে। আমরা মাত্র কুমিল্লার বিশ্ব রোডে আসলাম। বাস কুমিল্লা নূরজাহান হোটেলে এসে থামলো। এই হোটেলে অনেকবার এসেছি, বাংলাদেশের সব থেকে বড় রেস্টুরেন্ট বলে কথা। আমি নামলাম না। পলাশ অনেকবার বললো কিছু খেয়ে নিতে, কিন্তু আমি মানা করে দিয়েছি। পাশে ফিরে দিকে জান্নাত ঘুমোচ্ছে আমার কাঁধে মাথা রেখে। এখন খেতে গেলে জান্নাতের ঘুম ভেঙে যাবে, তাই তাকে ডিস্টার্ব করলাম না। জান্নাতকে ঘুমন্ত অবস্থায় অনেক মায়াবী লাগছিল। আমি জান্নাতের দিকে এক নজরে তাকিয়ে আছি। এমন সময় জান্নাতের মোবাইলটা বেজে উঠলো। ফোন ভাইব্রেশন মোডে থাকায় আওয়াজ হচ্ছে না। আমি জান্নাতের পার্স থেকে সাবধানতার সাথে মোবাইল বের করে দেখি আকাশ ফোন করেছে। আমাদের কারোর কাছে আকাশের নম্বর নেই, অথচ জান্নাতের কাছে আছে। আমি সাথে সাথে জান্নাতের মোবাইল সুইচ অফ করে দিলাম। এরপর মোবাইল পূর্বের জায়গায় রেখে দিলাম। রাত 11টার দিকে আমরা লাকসাম তিশা কাউন্টারে পৌঁছালাম। সেখান থেকে সিএনজি করে চলে গেলাম জেরিনদের বাসার সামনে। 3 তলা বিশিষ্ট বিল্ডিং, অনেক ভালো করে সাজানো হয়েছে। এলাকার কমিশনারের মেয়ে জেরিন, বিয়ে তো বিলাসবহুল ভাবেই হবে, এটাই স্বাভাবিক। আমরা বাসায় পৌঁছানোর সাথে সাথে সবাই আমাদের উপর খেপে গেল দেরি করে আসার জন্য। বাসার সবাই পলাশ আর জান্নাতকে আমার বেস্ট ফ্রেন্ড হিসেবে জানে। জেরিনের সাথে দেখা করলাম। আমাদের দিকে জেরিন বলল, পলাশ আর জান্নাত, তোমরা এসেছো এতক্ষণে? আর এই হাদারাম, তুই এত দেরি করলি কেন? চুপ কর শাকচুন্নি, আসতে চাচ্ছিলাম না, এখানে এসছি, এটা তো 14 গোষ্ঠীর কপাল। জেরিন তাচ্ছিলের স্বরে বলল, আসছি। তোকে কে আসতে বলেছে? যা এখান থেকে। পলাশ আমাদের তর্ক থামানোর জন্য বলল, আসছে লাকি গাই, ওই বেটা নির্ঘাত কানা না হলে এইরকম শাকচুনিকে বিয়ে করতো? আর বিয়ে যদি করে ওই বেটা হবে এই দুনিয়ার সব থেকে আনলাকি গাই। আমার কথা শুনে জান্নাত আমাকে ধমক দিয়ে বলল, রাশেদ, তুই চুপ কর তো। জেরিন, তুমি বলো। আমি জেরিনের কথা শুনে কিঞ্চিত হেসে বললাম, বিয়ের পর সারাদিন লেক্সে শুধু শুধু জীবন কেটে যাবে তোর। জেরিন এবার আমার উদ্দেশ্যে বলল, তোকে তো প্রপোজ করেছিলাম, কিন্তু তুই তো অ্যাকসেপ্ট করলি না। তুই অ্যাকসেপ্ট করলেই তো আর এই বিয়ে করতাম না। আমি তখন জেরিনকে বললাম, শোন, এই হিমেলের এতটা খারাপ দিন আসেনি যে তোর মতো শাকচুন্নিকে বিয়ে করব। জেরিন আর কিচ্ছু বললো না। আমরা ডিনার করে নিলাম। তারপর আমরা হাসি তামাশা করে ঘুমোতে চলে গেলাম। জেরিন দেখতে মারাত্মক সুন্দর হলো, আমি তাকে বড় নজরে দেখি সবসময়। আমিও পলাশ এক ঘরে আছি, আর জানাত এবং জেরিন এক রুমে আছে। বিয়ে বাড়ি বলে কথা, রুম কি আর পাওয়া যাবে? সকালে সবার হইচইতে ঘুম ভেঙে গেল। বিয়ে বাড়িতে এসছে আর হইচই শুনে ঘুম ভাঙবে না, এটা কি হয়? এজন্যই আমি কোনো বিয়ে বাড়িতে আসতে চাই না। সে যাই হোক,
আমি চোখ খুলে দেখি পলাশ মরার মতো ঘুমোচ্ছে। পলাশের পিছনে দিলাম একটা লাথি। পলাশ সোজা বিছানা থেকে পড়ে যায়। আম্মা বলে চিৎকার দিয়ে ওঠে। পলাশ পরিস্থিতি বুঝে বলল, কি রে, তুই আমাকে লাত্তি দিলি কেন? এই সরগুলো আমি ঘুমোতে পারছি না, তুই মরার মতো ঘুমাচ্ছিস। বন্ধু, এটা কি সহ্য করতে পারি? হ্যাঁ তুই বল। পলাশ তখন কাদা মতো চেহারা নিয়ে বলল, কেউ একজন সত্যি কথাই বলছে যে মানুষের জীবনের সব থেকে বড় দুশ্মন হলো তারই কাছের বন্ধু। প্রভাত বাক্য শেষ হলে ফ্রেশ হয়ে নে, খেয়ে দিয়ে অনেক কাজ করতে হবে। পলাশ তখন জিজ্ঞাসা দৃষ্টিতে বলল, কি কাজ করতে হবে? আমরা না মেহমান? আরে বেটা, ঘোরাফেরা তো একটা কাজ না। পলাশ আর কথা না বেরিয়ে ফ্রেশ হতে চলে গেল। আমিও ফ্রেশ হয়ে নিলাম। এরপর আমরা ব্রেকফাস্ট করতে নিচে গেলাম। সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত। জেরিনের বাবা আমাকে দেখেই আমার দিকে এগিয়ে এলো। আমি আঙ্কেলকে দেখে সালাম দিলাম। তিনি সালামের উত্তর নিয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম। তোমার সাথে গতকাল আমার দেখা হয়নি, একমাত্র খালাতো বোনের বিয়েতে এসেছো, আর এভাবে ঘুরলে ফিরলে তো চলবে না। কাজ করতে হবে ইয়ন ম্যান। অলস শরীর শয়তানের আস্থানা, আর কর্মঠ শরীর। এলাম এখানে। আঙ্কেল আমাকে দেখলেই ভাষণ শুরু করে দেয়। পলাশ তখন জিজ্ঞাসা করলো, তা এখন কি করবি? এই হিমেল একবার যা বলে তা করেই ছাড়ে, তুই শুধু দেখে যা। এরপর আমরা ডাইনিং টেবিলে গিয়ে নাস্তা খেয়ে নিলাম। আমার চোখ শুধু জান্নাতকেই খুঁজছিল। একটু দূরে তাকালে দেখলাম জান্নাত আমাদের দিকে আসছে। জান্নাত আমাদের কাছে এসে বলল, তোরা এখানে আর আমি তোদের খুঁজে বেড়াচ্ছি। আমার না বোরিং বোরিং লাগছে, চল না কোথাও একটা ঘুরতে যাই। এই হলো জানেজিকার বন্ধু। ঠিক আমাদের মনের সাথে তোর মন মিলে গেল, কিন্তু এত কাজ ফেলে যাব কিভাবে? আমি যখন বলেছি যাবো মানে যাবো, তোরা শুধু আমার পিছু পিছু আয়। আমার কথা শুনে দুজনে আমার পিছু পিছু হলো। আমি জেরিনের রুমের সামনে গেলাম। সেখানে জেরিনের সহ তার কিছু বান্ধবরা মিলে আড্ডা দিচ্ছিল। এখনো সবাই আসেনি। আগামীকাল গায়ে হলুদ, তাই সবাই আগামীকাল আসবে। যাদের বাসা কাছে তারাই শুধু আজকে এসছে। আমি রুমে প্রবেশ করে ধমক দিয়ে বললাম, এই শাকচুন্নির ঘরের পেতনিরা, তোরা এখান থেকে বের হ। তোদের হেড শাকচুন্নির সাথে আমার কথা আছে। জেরিনের বান্ধবীরা আমার দিকে তাকিয়ে ভেংচি কেটে রুম থেকে বের হয়ে গেল। জেরিন তখন ব্রুকুসকে জিজ্ঞেস করলো, কিরে, তুই ওদের কেন বের করলি আমার রুম থেকে? আমি স্বাভাবিক ভঙ্গিতে বললাম, আচ্ছা তোর এখানে দম বন্ধ হয়ে যায় না? বিয়ে বলে কি তোর কোনো ফ্রিডম নেই নাকি? হ্যাঁ, পরশু তোর বিয়ে, আর তুই কিনে কোরবানির গরুর মতো এখানে আটকে পড়ে আছিস। চল আমাদের সাথে ঘুরতে। অনেক দিন ধর্মসাগর যাওয়া হয়নি, সেখানেই যাব। আমার কথা মনে হয় কাজে দিয়েছে। জেরিন আমার কথা একটু নেড়েচেড়ে উঠল আর বলল, আমারও এইসব অসহ্য লাগছে, কিন্তু আব্বুর কড়া নিষেধ আছে। আমি কোথাও বের হতে পারবো না। প্লিজ তুই কিছু একটা প্ল্যান বের কর। আর কেউ জানুক আর না জানুক, আমি তো জানি তোর মাথায় সব সময় 2 নম্বরই বুদ্ধি কিলবিল করতে থাকে। তুই প্রশংসা করলি নাকি দুনাম করলি? হ্যাঁ, সে যাই হোক, আঙ্কেলকে ম্যানেজ করবো আমি। তুই শুধু আমার হাতে হ্যাঁ মেলাবি আর নাতে না মেলাবি। পরে পাল্টি খেলে তোর সাথে আমিও ফেসে যাবো। জেরিন তখন সায় দিল, বলো ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। এরপর আমি জেরিন, পলাশ আর জান্নাতকে নিয়ে আঙ্কেলের কাছে গেলাম। জেরিনের আব্বু অর্থাৎ আঙ্কেল আমাদের একসাথে থেকে জিজ্ঞেস করলো, কিছু বলবে তোমরা? আঙ্কেল আমি নয়, জেরিন কিছু বলতে চায় আপনাকে। আমার কথা শুনে আঙ্কেল জেরিনের দিকে তাকালো। জেরিন তো ভয়ে চুপসে গেল একেবারে। আমি আবারও বললাম, আঙ্কেল জেরিন আপনাকে বলতে ভয় পাচ্ছে, তাই আমি বলছি। আসলে জেরিনের হবু পর নিলয় জেরিনের জন্য কিছু গিফট কিনেছে, কিন্তু সে বিয়ের আগে হবু শ্বশুর বাড়িতে আসতে চায় না। আপনি জেরিনকে বাসা থেকে বের হতে মানা করেছেন, তাই জেরিন আমাকে বললো। এখন আপনি যদি পারমিশন দেন তাহলে আমরা গিয়ে সেই গিফটগুলো নিয়ে আসতাম। সাথে জেরিনকে নিয়ে গেলে আরো অনেক ভালো হতো। এতে দুজনের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক সৃষ্টি হতো। আর আমি তো শুনেছি আপনি আর আন্টিও কলেজ লাইফে বন্ধু ছিলেন, তারপর আপনাদের মাঝে ভালোবাসা হয়, তারপর পালিয়ে বিয়ে করেন। সে যাই হোক, আঙ্কেল আপনি কি পারমিশন দেবেন? আপনার চিন্তা করার কোনো দরকার নেই, আমরা তিনজন সারাক্ষণ জেরিনের সাথে থাকবো। আঙ্কেল আমার কথা শুনে তীক্ষ্ণ দৃষ্টিতে জেরিনের দিকে তাকালেন। জেরিন আমার কথা মতো মাথা নেড়ে হ্যাঁ বোধক সম্মতি জানালো। আঙ্কেল তখন হাসি মুখে বললেন, ঠিক আছে, দুপুরে খেয়ে দিয়ে বের হবে, আর সন্ধ্যার আগে চলে আসবে। বিয়ের আগে মেয়ে বাসার বাইরে থাকলে ভালো দেখায় না। হিমেল, তুমি অত্যন্ত জ্ঞান বুদ্ধি সম্পন্ন একটা ছেলে, তাই তোমার উপর ভরসা রেখে আমি মেয়েটাকে ছাড়ছি। এই বলে আঙ্কেল চলে গেল। আর সাথে সাথে পলাশ আমাকে জড়িয়ে ধরল আর প্রফুল্লিত কণ্ঠে বলল, জিও দোস্ত, তোর বুদ্ধির জবাব নেই। জেরিন আর চোখে আমার দিকে তাকিয়ে বলল, এখন তোদের আসল মতলব বুঝেছি। তোরা ঘুরতে যাবি, আর এই জন্য তোরা আমাকে ব্যবহার করেছিস। আরে এত হাইপার হওয়ার কিচ্ছু নেই, যাত্রাপথে তোর এই মাস্টারকেও পিক করে নেব। জেরিন তখন প্রফুল্লিত হয়ে বলল, সত্যি?
আমি পলাশ আর জান্নাতের উদ্দেশ্যে বললাম, সবাই দেখ, মাস্টারের কথা শুনে শাকচুনির শুকনো মুখে হাসির রেখা ফুটেছে। আমার কথায় সবাই হেসে দিল। দুপুর পর্যন্ত সবাই টুকটাক লোক দেখানো কাজ করে নিলাম। এরপর গোসল করে আমার পছন্দের নীল শার্ট আর কালো জিন্স প্যান্ট পরে নিলাম। শার্ট প্যান্টের সাথে ইন করে নিলাম স্মার্ট ওয়াচ আর নেভি ব্লু সানগ্লাস তো আছেই। পলাশ একটা লাল শার্ট আর নীল জিন্স পরেছে। আমরা আমাদের রুম থেকে বের হয়ে জেনের রুমের সামনে গেলাম। জেনের রুম লক করা ভেতর থেকে, তাই আমি দরজা টোকা দিয়ে বললাম, কিরে শাকচুনি দল, তোদের শাস্তি এত সময় লাগে কেন? জেরিন, তুই আমার বেস্ট ফ্রেন্ডকেও তোর মতো শাকচুনি বানিয়ে দিসনি তো? হ্যাঁ? আমার কথা বলা 2 মিনিট পর জেরিন রুমে দরজা খুলে দিল। জেরিন আর জান্নাত অনেক সুন্দর করে সেজেছে। দুজনের রূপে বর্ণনা না দিতে পারলেও জান্নাতকে বরাবর থেকে আরো বেশি মায়াবী লাগছে। আমি জেরিনের দোষে বললাম, ইস, নীলয় ভাইয়া তো আজকে হার্ট ফিল করবে এই শাকচুন্নি মার্কের সাজ দেখলে। জান্নাত আমাকে থামিয়ে দিয়ে বলল, হিমেল, তুই কেন জেরিনকে এত খেপাস? জেরিনকে আজ সত্যি অনেক সুন্দর লাগছে। ফিমেল এই রকমই, আর তোমাকেও তো হুড়পড়ির মতো লাগছে। আমি দুজনকে থামিয়ে বললাম, এখন একে অপরের প্রশংসা না করে চল খেয়ে দিয়ে গাড়ি নিয়ে বের হবো। আর জেরিন, তুই কি তোর মাস্টারকে ফোন করে দিয়ে বলেছিলি ধর্মসাগরের কাছাকাছি আসতে? তোর মতো ঢিলামি করি না আমি। নিলয় ঠিক জায়গায় ঠিক সময় পৌঁছে যাবে। এরপর আমরা সবাই খেয়ে বড়দের থেকে বিদায় নিয়ে আঙ্কেলের গাড়ি করে বেরিয়ে পড়লাম। আঙ্কেল ড্রাইভার দিতে চেয়েছিল, কিন্তু আমি মানা করে দিই। এদিকে রাস্তায় কোনো জ্যাম নেই। দুপুরের কড়া রোদের বেগ কমাতে না কমতেই পৌঁছে গেলাম ডিএসপিতে। ডিএসপি অর্থাৎ ধর্মসাগরের পাড়ে বসে লেকের টলমল খাওয়া পানি দেখার মতো মনোরম দৃশ্য কুমিল্লায় নেই। যারা কুমিল্লাবাসী তাদের কাছে এই দৃশ্য পরিচিত। সে যাই হোক, আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। আমাদের দেখে একজন সুদর্শন পুরুষ এগিয়ে আসলো আমাদের কাছে। জেরিন তাকে দেখে হাসি মুখে এগিয়ে গেল। আমাদের চিনতে অসুবিধা হলো না যে এই সেই মাস্টার অর্থাৎ নিলয়। পলাশ আমার কানে ফিসফিসিয়ে বলল, দোস্ত, আমরা তো ভেবেছিলাম নিলয় ভাইয়া সব টিচারের মতোই ভুঁড়িওয়ালা হবেন, কিন্তু নিলয় ভাইয়া তো জিম করা 6 প্যাকওয়ালা শিক্ষক। আমি পলাশের কথা জবাব না দিয়ে নিলয় ভাইয়ের দিকে এগিয়ে গেলাম। হাত বাড়িয়ে বললাম, হ্যালো নিলয় ভাই, আমি হিমেল, জেরিনের কাজিন, আর এরা হলো আমার বন্ধু পলাশ আর জান্নাত। নিলয় ভাই আমার সাথে হ্যান্ডশেক মিলিয়ে বলল, হাই এভরিওয়ান। তাহলে তোমার জন্যই জেরিন সেখান থেকে বের হতে পেরেছে। তোমাকে অনেক ধন্যবাদ। জেরিন তখন আমাকে ব্যঙ্গ করে বলল, তুই বলতি না আমাকে যে বিয়ে করবে তার মতো পুরা কপাল এই দুনিয়ায় আর কারো নেই। ভালো করে দেখ, এরই কপাল পড়তে চলেছে। বেটা, আমার হবু বরের 6 প্যাক বডি দেখেছিস? তোকে ফু মেরে উড়িয়ে দেবে। আমি পলাশ আর জান্নাতকে বললাম, এই জন্য এই শাকচুনিকে আনতে চাইনি। আমরা কোনো না কোনোভাবে বের হয়ে আসতে পারতাম। জেরিন একটু বেশি বকবক করে। আরে বাবা, তোরা কি এখানে এসেও ঝগড়া করবি নাকি? এইরকম মনোরম দৃশ্য উপভোগ করতে এসে ঝগড়া করার কোনো মানে নেই। নিলয় জান্নাতের কথা সায় দিয়ে বলল, মিস জান্নাত ঠিকই বলেছে, চলো সবাই লেকের পাড়ে গিয়ে বসি। আজকে তেমন লোকজন নেই। এমনিতেই এই জায়গায় সবসময় জনসমাগম থাকেই। আজকেও আছে বিভিন্ন বাদাম, ঝালমুড়ি, ফুচকা ইত্যাদি দোকানের সামনে। জান্নাত আমাকে বলল, এখানে কি এমনি এমনি বসে থাকবো নাকি? ফুচকা বা ঝালমুড়ি কিছু নিয়ে আয়। জহকুম মহারানী, কার কি লাগবে জলদি বল। সবার থেকে এক গাদা লিস্ট নিয়ে আমি আর পলাশ চলে গেলাম ফুচকা, ঝালমুড়ি আর বাদাম আনতে। সবার বলা মতো খাবার নিয়ে লেকের পাড়ে গেলাম। সেখানে গিয়ে আমার শরীরে রক্ত টকবগিয়ে ফুটতে থাকে। আমাদের সামনে কিছু বকাটে ছেলে জান্নাত ও জেরিনের সাথে অসভ্যতামি করছে, আর নিলয় ভাইয়া কিছুই করছে না। সে অসহায়ের মতো তাকিয়ে আছে। আমি খাবারগুলো পলাশের হাতে দিয়ে এগিয়ে গেলাম। ফুলাদা শার্ট কোনোই পর্যন্ত উঠিয়ে বকাটেদের সামনে গেলাম। মোট 6 জন আছে। জান্নাত আমাকে দেখা মাত্রই আমার পিছনে দৌড়ে আসলো। আমি তখন বকাটেদের উদ্দেশ্যে বললাম, আমি একবার বলবো, এখান থেকে চলে যা। দ্বিতীয়বার শোনার মতো অবস্থায় তোরা থাকবি না। আমার কথা কেউ সিরিয়াসলি নিল না। দুজন জান্নাতকে ধরতে আসা মাত্রই তাদের কানের 2 ইঞ্চি নিচে থাপড় দিলাম। সে জায়গায় আঘাত করেছি। পুরোপুরিভাবে সুস্থ হতে মাঝখানেক সময় লাগবে। বাকি 4 জনের মধ্যে 3 জন এগিয়ে আসতেই আমি দুজনের তলপেটে পাঁচ মারি। ঘুষির আঘাতে তারা কিছুটা নিচু হতেই তাদের বুকে লাথি দেই, আর 2 জন ছিটকে পড়ে যায়। অন্যজন আমার কাছে আসতে জান্নাত তার 2 পায়ের মাঝখানে লাথি মারল। সে গগন পাঠানোর চিৎকার দিয়ে উঠলো। 5 জনের করুণ অবস্থা দেখে 10 জন ছুটতে পারালো। আমি তখন জেরিনের দিকে তাকিয়ে বললাম, সবসময় বডি বা 6 প্যাক কাজে আসে না, মাঝে মাঝে একটু সাহস থাকলেই হয়। আর নিলয় ভাইয়া, আমি শুনেছি আপনি কলেজের আদর্শবান শিক্ষক। আপনি কিভাবে এই অন্যায় মেনে নিতে পারলেন? হ্যাঁ, তার উপর অন্যায় আপনার হবু স্ত্রীর উপর হচ্ছিল। সরি হিমেল, সরি জেরিন, আমি আসলে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম।
আসলে আমি এসব মারামারি খুবই ভয় পাই, তাই তো জিম করে বডি বানিয়েছি, যাতে কেউ আমার সাথে পাঙ্গা নিতে না আসে। কিন্তু বিশ্বাস করো, তোমার কথাগুলো আমার হৃদয় ছুঁয়ে গেছে। জেরিন, আমাকে একটিবার সুযোগ দাও, আমি তোমার পছন্দ মতো ছেলে হয়ে উঠবো। জেরিন মুচকি এসে বলল। ইটস ওকে, কিন্তু এটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট। এরপর আমরা সবাই কিছুক্ষণ ঘুরে ফিরে সন্ধ্যার আগে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। রওনা দেওয়ার আগে নিলয় ভাইয়া জেরিনের জন্য কয়েকটা গিফট কিনে দিল, যাতে করে আঙ্কেলের কাছে আমরা বকা না খাই। যতই হোক, কমিশনারের চোখ সবকিছুতে সন্দেহ করে। সেদিনের মতো দিনটা কেটে গেল। রাতে সবাই আড্ডা দিচ্ছে, এমন সময় জান্নাতের ফোনে আকাশের ফোন আসে। আমি নাম্বার আগে ডিলিট করে দিয়েছিলাম। জান্নাত নম্বর দেখার আগে আমি মেরে জান্নাতের হাত থেকে ফোন নিয়ে নেই। জান্নাত তখন ভ্রুকুসকে জিজ্ঞেস করলো, তুই আমার ফোন নিলি কেন? আমরা এখানে মজা করতে এসেছি, আর তুই এইসব ফোন কল নিয়ে পড়ে আছিস? আগামী 2 দিন কোনো ফোন পাবি না। আরে, কোনো দরকারি কলও তো হতে পারে। কোনো দরকারি কল না। তোর দরকারি কল মানে আমরা জানি, তাই এই কয়েকদিন নো ফোন কল। জান্নাত আর কথা বাড়লো না। সেদিন আমরা দ্রুত ঘুমিয়ে গেলাম, কারণ পরের দিন অনেক কাজ আছে। সকালে ঘুম থেকে উঠে দেখি পুরো দোতলা বাড়ির জুড়ে মানুষ কিলবিল করছে। আজ সন্ধ্যার দিকে গায়ে হলুদ হবে। আমি আর পলাশ আজকে সারাদিন কামড়ার মতো খাটলাম। জান্নাত আমাদের অবস্থা দেখে হেসে কুল পায় না। সন্ধ্যা হতে জেরিনের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হতো। সবাই আজকে অনেক সেজেছে, আমরাও কম কিসের। আমি আমার ফেভারিট নেভি ব্লু পাঞ্জাবি, স্টাইলিশ জিন্স, গলায় ছেলেদের স্টাইলিশ নীল স্কার্ফ, চোখে সানগ্লাস আর হাতে ঘড়ি পরে বের হলাম। আমি আর পলাশ সাথে গেলাম, কারণ সেখানেই গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে। আমি আর পলাশ হিরোর মতো এন্ট্রি নিলাম। জেনের সব বান্ধবীরা আমার দিকে ফেল করে তাকিয়ে আছে। আমি জান্নাতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। জান্নাত আজ একটা নীল শাড়ি পরেছে, সাথে ম্যাজিক চুড়ি। জান্নাতকে এই প্রথম শাড়িতে দেখলাম। পলাশ আমার কানে ফিসফিসিয়ে বলল, কিরে দোস্ত, তুই আর জান্নাত দেখি এক কালারের ড্রেস পরেছিস, তোদের একসাথে হেভি মানাবে। সত্যি তো, আমিও নীল পাঞ্জাবি পরেছি। আমাদের চয়েস সেম টু সেম। সবাই জেরিনকে হলুদ লাগিয়ে দিচ্ছে, আমিও জেরিনের গায়ে হলুদ মাখিয়ে মিষ্টি খাইয়ে দিলাম। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হতেই সব বয়স্করা নিচে চলে গেল, কারণ কালকে জেরিনের বিয়ে, সবাইকে সবকিছু আয়োজন করতে হবে। ছাদে এখন শুধু জেরিনের বান্ধবী আর আমরা রয়েছি। এত মেয়েদের মাঝখানে আমার অস্বস্তি হতে লাগলো, তাই আমি ছাদ থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ালাম। অমনি জেরিন ডাক দিল আমাকে। এরপর সে বলল, হিমেল, আজকে একটা গান শোনা না। আমি খানিকটা চিৎকার দিয়ে বললাম, কি গান? তা আবার আমি? অসম্ভব। কেন অসম্ভব? তুই যে ভালো গান গাইতে পারিস, এটা কেউ জানুক আর না জানুক, আমি তো জানি। আর জেরিনের কালকে বিয়ে, তাই অনুরোধ তোকে রাখতে হবে। পড়ে গেলাম মহাবিপদে। জানাতে কথা ফেলতে পারবো না, তাই নিচ থেকে গিটার এনে তাদের মাঝখানে বসলাম। সবাই আমাকে ঘিরে বসেছে। সবার সামনে জেরিন, পলাশ আর জান্নাত। কি গান গাইবো এটাই তো ভেবে কুল পাচ্ছি না। হঠাৎ আমার গানের একটা কথা মনে পড়লো। আমি সবার উদ্দেশ্যে বললাম, বলতে যে মনে হয়, বলতে তো বুঝে না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়, তোমারই কাছেই ফিরে আসি। তুমি 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 শুধু এই মনের আনাচে কানাচে, সত্যি বলো না, কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে? তুমি 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 শুধু এই মনের আনাচে কানাচে, সত্যি বলো না, কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে? বলতে যে মনে হয়, বলতে তো বুঝে না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। মেঘের খামে আজ তোমার নামে উড়ো চিঠি পাঠিয়ে দিলাম, পড়ে নিও তুমি, মিলিয়ে নিও, খুব যতনে তা লিখেছিলাম। মেঘের খামে আজ তোমার নামে উড়ো চিঠি পাঠিয়ে দিলাম, পড়ে নিও তুমি, মিলিয়ে নিও, খুব যতনে তা লিখেছিলাম। ও চায় পেতে হারাবো, পেও এত কাছে, বলতে যে মনে হয়,
বলতে তবু দেয় না হৃদয় কতটা তোমায় ভালোবাসি। আমার গান শেষ হতে না হতেই হাততালির শব্দে পুরো ছাদ ভরে গেল। এরপর আমি পলাশের সাথে ছাদের এক করে গেলাম কিছু জরুরি কাজ নিয়ে কথা বলার জন্য। ওদিকে জান্নাত জেরিনের সাথে গল্প করছে। এমন সময় জেরিনের এক বান্ধবী আমাদের কাছে আসলো। আমাদের বললো ভুল হবে, আমার কাছে এসছে। মেয়েটি আমাকে বললো, এক্সকিউজ মি, জি কিছু বলবেন? মেয়েটি আমার দিকে ইশারা করে বলল, আপনাকে না ওনাকে। হিমেল তুই থাক, আমি আসছি। আমি পলাশকে থামিয়ে বললাম, তুই দাঁড়া, কোথাও যাবি না। আমি মেয়েটির দিকে তাকিয়ে বললাম, আপনার যা বলার আছে পলাশের সামনেই বলেন। এরপর বলা শুরু করলো, আমার নাম প্রিয়া, জেনির বেস্ট ফ্রেন্ড। আপনার গানের গলা অনেক সুন্দর। ধন্যবাদ। আমাদের কথা বলার মাঝে পলাশ জানালের কাছে চলে গেল। প্রিয়া আবারও বলা শুরু করলো, সত্যি বলতে আমি আপনাকে প্রথম দেখাতে ক্রাশ খেয়েছি আর আপনার গান শুনে ভালোবেসে ফেলেছি। প্লিজ আমার প্রপোজ অ্যাকসেপ্ট করে নাও। আপনারা যা ভাবছেন তা নয়। আমি প্রিয়াকে থাপ্পড় দেইনি, জান্নাত প্রিয়াকে থাপ্পড় দিয়েছে। আসলে পলাশ জান্নাতের কাছে গিয়ে বলল, জান্নাত ছাদের ওই কোণে একটা মেয়ে হিমেলকে প্রপোজ করছে। তখন জান্নাতের অজান্তে রাগ উঠে যায়। সে সোজা ছাদের শেষ কোণে এসে প্রিয়ার গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। আমরা এই পাশে থাকায় বাকিরা আমাদের দেখতে পাইনি। জান্নাত তখন ঝাঁঝালো কণ্ঠে বলল, তোর সাহস কিভাবে হয় আমার বেস্ট ফ্রেন্ডকে প্রপোজ করার? আর একবার যদি তোকে হিমেলের আশেপাশে ঘুরতে দেখেছি তাহলে তোর ঠ্যাং ভেঙে রেখে দিব। জান্নাত তো রেগে আগুন হয়ে গেছে। সত্যি বলতে আমি জান্নাতকে আজ পর্যন্ত এত রাগতে দেখিনি, রাগ করতে কখনো দেখিনি। জান্নাতের কথা শুনে প্রিয়া ভয় পেয়ে সেখান থেকে চলে গেল। আমি জান্নাতকে জিজ্ঞেস করলাম, কিরে তুই প্রিয়াকে মারলি কেন? জান্নাত আর চোখে তাকিয়ে বলল, কেন তোর কষ্ট হচ্ছে নাকি? তাহলে তোকেও কয়েক খা লাগিয়ে দেই। আরে না না, আমি তো প্রিয়াকে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দিতাম, কিন্তু তোর রেগে যাওয়ার কারণ তো আমি দেখতেই পাচ্ছি না। আমি জানি না, তবে আমার বেস্ট ফ্রেন্ডের আশেপাশে কাউকে দেখলে আমার মাথা গরম হয়ে যায়। এই কথা বলে জান্নাত বললাম আমাদের সেই চিরচেনা শহরের দিকে। কয়েক ঘন্টার ব্যবধানে চলেও আসলাম। যেহেতু ভার্সিটি ক্লাস শুরু হয়ে গেছে, তাই এখন সেখানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তার উপর জার্নি করে সবাই কিছুটা ক্লান্ত হয়ে গেছে। এরপর যে যার মতো নিজেদের বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে একটা লম্বা ঘুম দিলাম। এই কয়েকদিন ঠিক মতো ঘুমাতে পারিনি। ঘুম ভাঙলো বিকালের দিকে, তাও আবার পলাশ ফোন করায়। আমি বিরক্ত হয়ে ফোন দিলাম। আমি কিছু বলার আগে পলাশ বলল, হিমেল শোন, এখনই জান্নাতের বাসায় চলে আয়। জান্নাতের ছাদে একটা পিকনিকের আয়োজন করেছি। এই কয়েকদিনের ফুর্তি কয়েক ঘন্টায় ভুলে গেলি যে এখন আবার পিকনিকের আয়োজন করার জন্য উঠে পড়ে লেগেছিস? আর এটা আমার প্ল্যান না, জান্নাতের প্ল্যান। এখন জলদি আয়। কি আর করার, ফ্রেশ হয়ে জান্নাতের বাসায় চলে গেলাম। এরপর ছাদের দিকে চলে যাই। সেখানে বিশাল আয়োজন করে রেখেছে পলাশ। ছাদের মাঝখানে গ্যাসজাত চুলা নিয়ে এসছে। আজকে জান্নাত কাবাব বানাবে, আর সাথে আটা তো আছেই। সবকিছু করতে করতে রাত নেমে আসলো। ছাদের এক কোণে কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে আগুনের চারপাশে বসে আছি আমরা। সবাই কাবাব খাচ্ছি আর আড্ডা পাচ্ছি। আমি সাথে আমার প্রিয় গিটার নিয়ে এসেছিলাম, আমার প্রিয় গান গাইলাম। আমাদের আড্ডা দেওয়ার মাঝখানে জান্নাত বলে উঠলো, হিমেল, আমি তোর বলা কথাটা অনেক ভেবেছি। কোন কথা? তুই বললি না সেদিন প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো জীবন সঙ্গী আসবে, তাহলে আমার জন্য কেউ না কেউ আছে, শুধু তাকে খুঁজে পাওয়ার অপেক্ষা করতে হবে। আমার কেন জানি মনে হচ্ছে আমার জন্য আল্লাহ যাকে এই পৃথিবীতে পাঠিয়েছে সে আমার আশেপাশেই আছে, শুধু আমি তাকে চিনতে পারছি না। পলাশ তখন বিড়বিড় করে বলল, আশেপাশে না খুঁজে সামনে তাকালেই তো পারিস।
জান্নাত তখন পলাশের দিকে তাকিয়ে বলল, কিছু বললি? আরে তুই পলাশের কথা বাদ দে তো, তুই তোর লাইফ পার্টনারের সময় মতো খুঁজে পাবি, শুধু অপেক্ষার ব্যাপার। কিন্তু তাই বলে আবার সেসব কাজে মনোযোগ দিস না, নাহলে আগেরবারের মতো আমরা তোকে বাঁচাতে নাও থাকতে পারি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আর ওইসব কাজের মধ্যে নেই বাবা। তোর কথা শুনে আমি তোমরা ভার্সিটিতে কেন আসনি? আর জান্নাত, তুমি আমার ফোন ধরনি কেন? আসলে আমরা সবাই হিমেলের কাজিনের বিয়েতে গিয়েছিলাম, আর সেখানে আমরা এত মজা করেছি যে ফোনের দিকে আমার খেয়ালই ছিল না। তো আকাশ, তোমার কি খবর? আকাশ তখন হতাশ কণ্ঠে বলতো, আর খবর, এই কয়েকদিনে যা না মানে তোমাদের না দেখতে পেয়ে আমার কিছু ভালো লাগছিল না। তোমরা আমাকে একবার বলে দিতে তো পারতে, নাকি এখন আমাকে বন্ধু পাবো না? আরে তেমন কোনো কথা না আকাশ। হুট করে হিমেল আমাদের বলল, যখন বলে তার ঠিক 2-3 ঘন্টা পর আমরা কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিই, তাই আর কাউকে জানানো হয়নি। ও বাদ দাও এসব, চলো আজকে ঘুরতে যাই কোনো জায়গায়। পলাশ আর জান্নাত কিছু বলার আগে আমি বলে উঠলাম, না আকাশ, আমরা এই কয়েকদিন অনেক ঘুরেছি, এখন আমাদের হাতে একদম সময় নেই। কয়েক মাস পরে আমাদের ইয়ার চেস্ট পরীক্ষা, আর তোমার তো ফাইনাল এক্সাম খুব নিকটেই। আকাশ তখন অগ্নিদৃষ্টিতে আমার দিকে তাকালো, যা কেউ খেয়াল না করলো আমি করেছি। আমি এইসবে পাত্তা দিই না, আর কেউ বুঝুক বা না বুঝুক। আমি তো বুঝতে পেরেছি যে আকাশ আমাদের সাথে বন্ধুত্ব করতে আসেনি, সে এসছে জান্নাতকে পেতে। তার নজর জান্নাতের দিকে অনেক আগে থেকেই ছিল। আকাশের সাথে কথা বলে আমরা ক্লাসে চলে যাই, এভাবে আমাদের দিনগুলো কাটতে থাকে। আকাশকে সরাসরি জান্নাতের থেকে দূরেও রাখতে পারি না। মাসের পর মাস কেটে যায় চোখের পলকে, সময়কে তো আর আটকানো যায় না। সময় তার নিজের গতিতেই চলে। দেখতে দেখতে আমাদের পরীক্ষা শুরু হয়ে গেল, তাই এইসবে মনোযোগ কম দিলাম। পরীক্ষা বরাবর মতো ভালোই হলো। আমরা সবাই ফাইনাল ইয়ারে উঠলাম। ভেবেছিলাম আকাশ নামের আপদটা ফাইনাল ইয়ারে দিয়ে বিদায় হবে, কিন্তু না, সেটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করা শুরু করে আর আমাদের ভার্সিটিতে মাস্টার ডিগ্রি করার জন্য ভর্তি হয়। জান্নাতের আকাশের মধ্যে যতটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করি, তারা আরো কাছে এসে পড়ে। তাই আমি ভাবলাম যে সরাসরি জান্নাতকে আমার মনের কথা খুলে বলবো। আজকে ভার্সিটিতে খুব তাড়াতাড়ি আসলাম। জান্নাতকে খুঁজতে খুঁজতে পুকুর পাড়ের ব্রেঞ্চে জান্নাতকে দেখতে পেলাম, কিন্তু তার সাথে আকাশও আছে। এটা দেখে আমার মন কিছুটা খারাপ হয়ে গেল। তবে তারা কি কথা বলছে তা শোনার জন্য আমার আগ্রহ জন্মালো। আমি এটি গাছের আড়ালে ঢুকিয়ে পড়লাম। আকাশ জান্নাতকে জিজ্ঞেস করতো, জান্নাত, তুমি কি জীবনে কাউকে ভালোবাসনি? জান্নাত তখন হেসে উত্তর দিল, ভালোবাসা আর আমি কত ছেলেকে নাকের ডগায় নাচিয়েছি তার হিসাব নেই। তবে হিমেলের এক কথায় আমি এসব কাজ ছেড়ে দিয়েছি। সত্যি বলতে হিমেল আর পলাশের মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। আকাশ তখন নাটকীয় ভঙ্গিতে বলল, তুমি ঠিকই বলেছ। তবে হিমেল আর পলাশের মধ্যে তোমার কাকে বেশি ভালো লাগে? এই প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই। দুজনেই আমার কাছের মানুষ, দুজনেই আমার বেস্ট ফ্রেন্ড। আমি যখন দুঃখে থাকি তখন পলাশ তার উদ্ভট কাণ্ড করে অথবা কথা বলে আমার মুখে হাসি ফোটায়, আর অন্যদিকে হিমেল আমার দুঃখটাকে নিজের দুঃখ মনে করে সেই দুঃখের ভাগ বসায়। তবুও সত্যি বলতে আমার লাইফে হিমেলের অবদান অনেক বেশি। সে না থাকলে বোধহয় আমি এতদিনে অনেক ছেলের মন ভেঙে দিতাম। আচ্ছা ধরো পলাশ অথবা হিমেল একসময় তোমাকে প্রপোজ করে বসলো, তখন তুমি কি করবে? আকাশের কথা শুনে আমি আর জান্নাত দুজনে চমকে উঠি। তার মানে আকাশ জানে আমি জান্নাতকে ভালোবাসি, তাই সে ঘুরিয়ে ফিরিয়ে জান্নাতের মনের কথা জানার চেষ্টা করছে। জান্নাত তখন ব্রুকুসকে বলল, এটা কোন ধরনের কথা আকাশ? আরে এটা তো কথার কথা, তুমি বলো না কি করবে। জান্নাত তখন কিছুটা ভেবে বলল, প্রথমে তো পলাশের এত সাহস নেই আমাকে প্রপোজ করার। পলাশকে কতই না মারি, অত্যাচার করি, তাও আমাকে নিজের বেস্ট ফ্রেন্ডের জায়গা থেকে এক চুলও সরাবে না। আর হিমেলের প্রসঙ্গে যদি আসি তাহলে বলবো হিমেল শুধু আমার বন্ধুই না, বরং আমার সুখে দুঃখে পাশে থাকা এক পরম বন্ধু। সে এমন কোনো কাজই করবে না যাতে আমাদের বন্ধুত্ব ভেঙে যায়। তবে হিমেলের মনে যদি আমাকে নিয়ে কোনো ফিলিংস জমে থাকে তাহলে সে আমাকে সরাসরি বলুক, আমি তারপর নয় ভেবে দেখবো। এসবে বললো জান্নাত। এই বলে জান্নাত ক্যাম্পাসে চলে গেল। আকাশও নিজের ক্লাসে চলে যায়, আর আমি সেখানে পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। আমি নিজেই আনমনে বলে উঠলাম, আমি কি জান্নাতকে ভালোবেসে কোনো ভুল করে ফেলেছি? আমি যদি জান্নাতকে নিজের ফিলিংস বলতে চাই তাহলে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যেতে পারে। এর থেকে থাক না কিছু কথা মনের ভেতর, বন্ধু হয়ে নেওয়া থাকি সারা জীবন। সময় হলে আমাদের মিলন হবে এক সময়। কথাগুলো ভেবে ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়েও আমার তেমন মন বসছে না, তাই কাউকে না জানিয়ে ভার্সিটি থেকে বের হয়ে সে পুকুর পাড়ে গিয়ে বসলাম। জানাতে বলা প্রত্যেকটা কথা আমার কানে এখনো ভাসছে। আমাকে এভাবে ভেঙে পড়লে চলবে না। এখন থেকে আমার একটাই টার্গেট, আর সেটা হলো লেখাপড়া করে বড় কিছু হওয়া, তারপর না হয় জানাতে সামনে আসবো। এইসব ভেবে আমি বাসায় চলে গেলাম। সেদিন থেকে আমি পুরো পাল্টে গেলাম।
এখন আর সময় নষ্ট করি না, সারাদিন শুধু পড়ি আর পড়ি। পলাশ আর জান্নাতের সাথে দেখা করাও কমিয়ে দিয়েছি, কথা বলাও তেমন হয় না। ভার্সিটিতে কথা বললেও আমি শুধু হ্যাঁ বা হুম বলি। আর এদিকে আমি না থাকায় আকাশের সুযোগ পেয়ে গেল। সে সারাক্ষণ জান্নাতের সাথে আড্ডার মতো লেগে থাকে। সবকিছু আমার নজরে পড়ে, তবে আমি দেখতে চাই আমার ভালোবাসা কি সত্যি নাকি মিথ্যা। আমি শুনেছি যে ভালোবাসা যদি সত্যি হয় তাহলে পৃথিবীর সব শক্তি নাকি সেই ভালোবাসার মিলন ঘটাতে সাহায্য করে। এভাবে কয়েকটা মাস কেটে গেল। একদিন পলাশ আমাকে জোর করে নিজের বাসায় নিয়ে আসলো। পলাশ তখন জিজ্ঞেস করলো, তোর কি হয়েছে সত্যি করে বলতো? আমার আবার কি হবে, ঠিকই তো আছি। না, তোর কিছু তো হয়েছেই। শেষ কবে তুই আমার সাথে ভালোভাবে কথা বলেছিস বা ঘুরতে গিয়েছিস? কিছু মনে আছে তোর? তুই পাল্টে যাচ্ছিস, সব সময় একা থাকিস। আর ওইদিকে তোর অনুপস্থিতিতে জান্নাতও খামখেয়ালির মতো চলে। সারাদিন ওই আকাশ ছেলেটার সাথে কথা বলে আর ঘুরে বেড়ায়। আগে আকাশকে ভালো লাগলেও এখন আর ভালো লাগে না। এখন তার সব মতলব আমি বুঝে গেছি। সে জান্নাতের সাথে প্রেম করার জন্য আমাদের সাথে বন্ধুত্ব করেছে। সে আগে থেকে আমাদের সম্পর্কে সব খোঁজখবর নিত। তুই কিছু একটা কর, না হলে জান্নাত তোর হাত থেকে বের হয়ে যাবে। আমি পলাশের সমস্ত ঘটনা শুনে একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে সব ঘটনা পলাশকে খুলে বললাম। তখন পলাশ বলল, তাতে কি হয়েছে? জান্নাত তো এটা বলেনি যে সে তোকে ভালোবাসে না। তুই গিয়ে তোর মনের কথা বল। এখনো সময় আসেনি রে, আগে অনার্সে ভালো একটা রেজাল্ট করি, তারপর তাকে গিয়ে নিজের মনের কথা বলবো। তোর যা ইচ্ছা তুই তাই কর, তবে আমি ওই আকাশের থেকে জান্নাতকে দূরে রাখার সব রকম চেষ্টা করব। আমি আর কথা পারলাম না, কারণ সামনে আমাদের ফাইনাল এক্সাম। দিনগুলো আমার কাছে সেকেন্ডের মতো লাগছে, মাসগুলো আমার কাছে ঘন্টার মতো লাগছে। সময় কিভাবে যেন কয়েক মাস এগিয়ে গেল, টেরই পেলাম না। সামনের সপ্তাহ থেকে আমাদের ফাইনাল এক্সাম। সবাই অনেক পড়াশোনা করছে, পড়ে আর যোগাযোগ করা হবে না, তাই ভাবলাম সবার সাথে একবার দেখা করে নিই। তাই ভার্সিটির পলাশ আর জান্নাতের সাথে কথা বলতে গেলাম। সেখানে আকাশ ছিল না। জান্নাত আমাকে দেখে তাচ্ছিল্যের সুরে বলল, কি রে পলাশ, আমি কি স্বপ্ন দেখছি নাকি? আমাদের আলাদিনের জিন তার চিরাগ থেকে অবশেষে বের হলো তাহলে? আমি মাথা নিচু করে রইলাম। আরে এভাবে বলছিস কেন? সামনে এক্সাম, তাই আমাদের সময় দিতে পারিনি। জান্নাত তখন রাগান্বিত কণ্ঠে বলল, তাই বলে আমাদের এইভাবে অবহেলা করবে? আমার তো এখন মনে হচ্ছে হিমেল আমাদের নিজের বন্ধু বলেই ভাবে না। যদি ভাবতো তাহলে এত মাস আমাদের অবহেলা করতো, অবহেলা করে চলতে পারতো। আমি এবার নিজের মুখ খুললাম। আমি বললাম, তুই যা ভাবছিস তা নয়, আসলে আমার মাথায় অনেক প্রেশার, তুই বুঝবি না এখন। পরীক্ষার পর তোকে সব খুলে বলবো। এই বলে আমি সে স্থান ত্যাগ করলাম। দেখতে দেখতে পরীক্ষার দিন এসে পড়লো। সবাই সবার মতো ব্যস্ত হয়ে পড়লো। পরীক্ষার দিনগুলো অনেক কঠোরভাবেই কেটেছে। পরীক্ষা ভালোভাবে দিতে পারলেও মনের ভিতর একটা ভয় থেকেই যাচ্ছে আমার। রেজাল্টের দিন সবাই হুমড়ি খেয়ে পড়েছে রেজাল্ট দেখার জন্য। অনারের রেজাল্ট দেখাচ্ছে, নিজ ভার্সিটিতে এসে রেজাল্ট দেখার মজাই আলাদা। প্রিন্সিপাল স্যার অ্যানাউন্স করলেন, তোমাদের জন্য আমার অনেক শুভকামনা রইল। তোমরা সবাই অনেক ভালো রেজাল্ট করেছো। তবে বরাবরের মতো এই ভার্সিটির গর্ব হিমেল এবার অভাবনীয় রেজাল্ট করেছে। সে শুধু এই ভার্সিটির নয়, বরং আমাদের ঢাকা বোর্ডের ফার্স্ট হয়েছে। তার জন্য আমার ও আমাদের ভার্সিটির পক্ষ থেকে শুভকামনা রইল। স্যারের অ্যানাউন্সমেন্ট শুনে সবাই অভিনন্দন জানালো আমাকে। পলাশ তো আমার গলা জড়িয়ে দিয়ে বললো, রে জি গুরু, তুই তো ফাটিয়ে দিয়েছিস একবারে। তোর রেজাল্টে তুইও খুশি আর আমিও খুশি। এখন মনের কথা মন থেকে বের করে জান্নাতকে কবে বলবি? আজই জানাবো তাকে। তাহলে আর তারা কিসের, দ্রুত যা। আমি জান্নাতের কাছে যাওয়ার আগে এবার প্রিন্সিপাল স্যারের রুমে গেলাম। তিনি আমাকে ডেকেছেন কিছু জরুরি কথা বলার জন্য। প্রিন্সিপাল স্যার আমাকে দেখে বললেন, হিমেল, তোমাকে প্রথমে আমি আমার ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাচ্ছি তোমার ব্রিলিয়েন্ট রেজাল্টের জন্য। ধন্যবাদ স্যার। ও হ্যাঁ, তোমাকে যে কথা বলার জন্য ডেকেছিলাম তা হলো তুমি স্কলারশিপ পেয়েছো আমেরিকার এক ভার্সিটি থেকে। তুমি তো জানো বিদেশের বড় বড় কলেজ ভার্সিটিরা বিভিন্ন দেশের ব্রিলিয়েন্ট স্টুডেন্টসদের নিজ ইনস্টিটিউটে নিয়ে আসার জন্য স্কলারশিপ দেয়। আর এবার তাদের নজরে তুমিও পড়েছো। তোমার তো ভাগ্য খুলে গেল। আমি কিছুটা ভেবে বললাম, স্যার আমার পক্ষে আমেরিকা যাওয়া সম্ভব নয়। কিন্তু কেন হিমেল? এত সুন্দর প্রপোজাল রিজেক্ট করার কারণ কি? খুবই ব্যক্তিগত কারণ স্যার। আমি সত্যি দুঃখিত। এই সুযোগ অন্য কেউ পেলে লুফে নিত, তবে আমার পক্ষে সম্ভব নয়। তোমার হাতে এখনো 2 দিন সময় আছে, ভেবে চিন্তে আমাকে জানিও। ওকে। এরপর আমি প্রিন্সিপাল স্যার থেকে অনুমতি নিয়ে জান্নাতের সাথে দেখা করার জন্য বের হলাম। আশ্চর্যের কথা হলো, সে আমাকে তার বাসার ছাদের নিচ থেকে রেখেছে। আমি তো দৌড়ে গেলাম জান্নাতের বাসায়। ছাদে ওঠার পর জান্নাত দৌড়ে আমার কাছে আসে। কি রেজাল্ট করলি হিমেল, পুরো তাক লাগিয়ে দেওয়ার মতো। তোর রেজাল্ট অনেক ভালো হয়েছে। সে যাই হোক, আমি তোকে একটা কথা বলতে চাই। আমিও তোকে একটা কথা বলতে চাই, কিন্তু আমারটা আগে শুনতে হবে। না, আগে আমারটা শুনতে হবে। ঠিক আছে, একসাথে বলি।
আমি কিছু বলার আগেই জান্নাত বলল, আমি আমার লাইফ পার্টনারকে খুঁজে পেয়েছি। জান্নাতের এমন কথা শুনে নিমিষে আমার দুনিয়া কেমন যেন ওলটপালট হয়ে গেল। জান্নাতের এমন কথা শুনে নিমিষে আমার দুনিয়া কেমন যেন ওলটপালট হয়ে গেল। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, কাকে পেয়েছিস? তুই আমাকে অনেক বোঝানোর পর আমি শুধু আমার লাইফ পার্টনারকে খুঁজে বেরিয়েছি। তবে আমি জানতাম না যে সে আমার এত কাছের ছিল। সে আর কেউ নয়, আমাদের বন্ধু আকাশ। আমার মনের ভেতর ঝড় বয়ে যাচ্ছে। জান্নাত আবারও বলা শুরু করলো, জানিস হিমেল, তোর অনুপস্থিতি আমাকে কুকরি কুকরি খেত। তখন আকাশ আমাকে সামলিয়েছে। তবে যে সে আমাকে ভালোবেসে ফেলেছে আর আমি তাকে ভালোবেসে ফেলেছি জানি না। আর সে আমাকে প্রপোজ করেছে, তাও আবার ডাইরেক্ট বিয়ের জন্য। আমি সাথে সাথে হ্যাঁ বলিনি, তবে আমিও খুব এক্সাইটেড। আমি আকাশকে জানিয়েছি আজ সন্ধ্যায় তাকে জানাবো। তুই কি বলিস, আমার সাথে আকাশের জুড়ি কেমন হবে? আমি নিজেকে অতি কষ্ট সংযত রেখে বললাম, একেবারে পারফেক্ট জুড়ি হবে। তার তো কিছু পাবে, সে সত্যি এই দুনিয়ার সব থেকে ভাগ্যবান ছেলে হবে। এমন করে কেন বলছিস? আমি কি এত মহান নাকি? তুই মহান না? প্রতি শুক্রবারে তুই পথশিশুদের খাবার দান করিস। মাসে অন্তত একবার হলো বৃদ্ধাশ্রমে গিয়ে সবার সাথে আড্ডা মেরে সবার দুঃখ দূর করে দিস। তোর আপনজন হোক বা দূরের কেউ, কারোর সাথে অন্যায় হলে তুই এগিয়ে যাস সবার আগে। সবার সব দুঃখ কষ্ট ভাগ করে নিতে জানিস সমানভাবে। তোর মনে আছে একবার তুই আমার বাইক চালাতে গিয়ে কুকুরের সাথে অ্যাক্সিডেন্ট করেছিলি? তোর হাত পা ছিঁড়ে রক্তাক্ত হয়ে গিয়েছিল, তবু তুই সেই আহত কুকুরটাকে নিয়ে পশু হসপিটালে গিয়েছিলি। তোর সেই পিকনিকের কথা মনে আছে? আবার বান্দরবন গিয়েছিলাম, সেখানে আমরা এক তুফানের কারণে জঙ্গলে আটকে গিয়েছিলাম। তখন আমাদের কাছে খুবই অল্প খাবার আর পানি ছিল। তখন একজন গরিব বৃদ্ধা আমাদের কাছে খাবার সাহায্য চায়। তুই তোর শেষ খাবারটুকু বৃদ্ধাকে দিয়ে দিস। যে মেয়ে সবার জন্য এত ভাবে, সে তার স্বামীর কতই না খেয়াল রাখবে। তাহলে আকাশই তো এই পৃথিবীর সব থেকে ভাগ্যবান ছেলে হলো না? আমি কথাগুলো বলেই পিছনে ঘুরে দাঁড়ালাম। কথাগুলো বলার সময় আমার চোখের কোনো অশ্রু জমে গিয়েছিল। আমি হাতের উল্টো পাশ দিয়ে দ্রুত চোখের পানি মুছে ফেললাম, যাতে জান্নাত আবার কান্না দেখতে না পারে। আমি পুনরায় বললাম, যাই হোক জান্নাত, আমাকে যেতে হবে এখন। অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার লাইফ। ভালো থাকিস, পরে দেখা হবে। এই বলে আমি বেরিয়ে পড়লাম। জান্নাত ছাদে দাঁড়িয়ে এক মনে আমার যাওয়ার দিকে তাকিয়ে আছে। সে এখনো একটা ঘোরের মধ্যে আছে। আমি যখন তাকে কথাগুলো বলছিলাম তখন সে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। সে ভাবতেও পারছে না আমি তাকে এত ভালো করে চিনি। জান্নাত যে কেমন মানুষ এটা সে নিজেও আজ পর্যন্ত জেনে উঠতে পারেনি। তবে আমি জান্নাতকে সম্পূর্ণ চিনিও জানি। সে আর মনে ভেবে উঠল, হিমেল আমাকে এত ভালো করে চিনে। হিমেল এত ভালো করে আমার সম্পর্কে আমাকে বলল যেন আমি তার কাছে একটা খোলা বইয়ের মতো, যখন খুশি আমার মনের কথা বুঝতে পারে। হ্যাঁ ঠিকই তো, আমার যখনই মন খারাপ হয় সবার আগে হিমেলি ছুটে এসে আমার সব দুঃখ দূর করার চেষ্টা করে। কিন্তু একটা মানুষ এত ভালো করে অপর মানুষটিকে কিভাবে জানতে ও চিনতে পারে? এটা তখনই ঘটবে যখন সেই মানুষটি অপর পাশের মানুষটিকে মনে প্রাণে ভালোবাসবে। তার মানে কি হিমেল আমাকে ভালোবাসে? আচ্ছা, আমি কি সত্যিই আকাশকে ভালোবাসি, নাকি আকাশের জন্য ফিলিংস আমার কাছে শুধু আবেগ, যাকে আমি ভালোবাসার নাম দিচ্ছি? তাহলে আমি কাকে ভালোবাসি? আচ্ছা, আমি কি আকাশকে মনে প্রাণে ভালোবাসি? না, আমার কাছে তো এমনটা কখনো লাগেনি। আকাশকে শুধু আমার ক্রাশ বলতে পারি। আচ্ছা, হিমেল আমাকে যেভাবে খোলা বইয়ের মতো পড়তে পারে, আমিও কি তাকে সেভাবেই পড়তে পারি? হ্যাঁ, হিমেলের প্রত্যেকটা মনের কথা আমি সহজেই বুঝতে পারি। বর্তমানে হিমেলের মনে প্রচণ্ড ব্যাকুলতা চলছে। সে যখন এখান থেকে চলে গেল আমি তার চোখে স্পষ্ট অশ্রুজল দেখতে পেয়েছি। তার মানে কি সে কাঁদছিল? কিন্তু কেন কাঁদবে? আমার আর আকাশের কথা শুনে কাঁদছিল না তো। তাহলে কি হিমেল আমাকে ভালোবাসে? হ্যাঁ, অবশ্যই ভালোবাসে। তবে আমি কাকে ভালোবাসি? জেরিনের বিয়ের সময় প্রিয়া হিমেলকে প্রপোজ করায় আমি অনেক রেগে যাই, কিন্তু কেন রেগে যাই সেটা তখন বুঝতে পারিনি। আমি বিগত কয়েক বছর হিমেলের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম যাতে কোনো মেয়ে হিমেলের আশেপাশে ঘেঁষতে না পারে। সেটা কি শুধু বন্ধুত্বের খাতিরে, নাকি অন্য কিছু? হিমেলের পাশে অন্য কোনো মেয়ে ঘেঁষলে আমি সহ্য করতে পারি না। তাহলে এর নামই কি ভালোবাসা?
জান্নাত এতক্ষণ নিজেই নিজেকে এই কথাগুলো বলল। হঠাৎ তার চোখ ঝলমল করে, তার চোখে পানি। সে অজান্তেই আমাকে কষ্ট দিয়ে ফেলেছে। এটা ভাবতেই তার বুক কষ্টে ফেটে যাচ্ছে। কিন্তু এতক্ষণ অনেক দেরি হয়ে গেছে। আমি জান্নাতের বাসা থেকে বের হয়ে প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করে আমেরিকা যাওয়ার ব্যাপারে সব কথা বলে নিলাম। বাসায় গিয়ে আম্মু আব্বুকে আমেরিকা যাওয়ার কথা বললাম। তারাও অনেক খুশি যে আমি এত বড় সুযোগ পেয়েছি। আবার দুঃখও পেয়েছে যে 1 বছর আমি তাদের থেকে দূরে থাকবো। পলাশের সাথে দেখা করে সব জানালাম। সে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। তারপর সে বলল, দোস্ত, অন্তত জান্নাতকে একবার বলে যা। না রে দোস্ত, জান্নাতের সামনে গেলে আমি আর নিজেকে আটকে রাখতে পারবো না। একেবারে ভেঙে যাব। তুই জান্নাতকে কিছুটা বলে দিস। আর জান্নাত আর আকাশকে একসাথে দেখার মানসিকতা এখন আমার নেই। সব আত্মবল ভেঙে চুরমার হয়ে গেছে। যাই হোক, তুই সাবধান থাকিস রে, আর জান্নাতের দিকে খেয়াল রাখিস। মাত্র তো 1 বছর, ফোনে যোগাযোগ তো হবেই। এখন যাই রে, অনেক কাজ করতে হবে। আগামীকাল সকাল 8টায় ফ্লাইট। এয়ারপোর্টে এগিয়ে দিবি না আমাকে? পলাশ কিঞ্চিত হেসে বলল, তোর সাথে আমি জাহান্নাম পর্যন্ত যেতে প্রস্তুত। আর এত সামান্য এয়ারপোর্ট। আমিও পলাশকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। পরের দিন সকালে জান্নাত ছুটে পলাশের কাছে আসে। জান্নাত উৎকণ্ঠিত হয়ে বলল, হিমেলের নাম্বার বন্ধ পাচ্ছি। হিমেল কোথায় আছে জানিস কিছু? তার সাথে আমার অনেক জরুরি কথা আছে। পলাশ জান্নাতের উপর আগে থেকে রেগে ছিল। সেখানে একটা চিৎকার দিয়ে বলল, হিমেল তো নেই, চলে গেছে আমাদের ছেড়ে। জান্নাত তখন চোখ বড় বড় করে পলাশের দিকে তাকালো আর বলল, চলে গেছে মানে কি? পলাশ পুনরায় চিৎকার করে বলল, হিমেল আমেরিকা চলে গেছে আমাদের ছেড়ে। স্কলারশিপ পেয়ে সে এখানে চলে গেছে। তবে সেখানে যাওয়ার মূল উদ্দেশ্য হলো তোকে ভুলে যাওয়া। ছেলেটা পাগলের মতো তোকে ভালোবাসতো, আর তুই তার সহজ সরল মনটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছিস। পলাশের কথা শুনে জান্নাত সেখানেই বসে পড়ল। তার চোখ বেয়ে নেমে আসছে অশ্রুধারা, যে ধারা সহজেই থামবার নয়। জান্নাতের আজ সব খালি খালি মনে হচ্ছে। জান্নাতের শরীর থেকে তার প্রাণ যেন আলাদা করে নেওয়া হয়েছে। পলাশও নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। হয়তো এটাই আমাদের পরিণতি। সত্যি বলতে বাস্তব গল্পের চেয়ে অনেকটাই ভিন্ন। বাস্তবতাটা এমনও হতে পারতো, আমি এয়ারপোর্টে যাওয়া ঠিক আগ মুহূর্তে জান্নাত এসে আমাকে জড়িয়ে ধরে তার ভালোবাসার কথা আমাকে জানিয়ে দিত, আবার আমেরিকা যাওয়ার পথ বন্ধ করে দিত। কিন্তু বাস্তবে যে এমনটা হওয়া অসাধ্য ব্যাপার। এইসব ভেবেই আমি পাড়ি জমালাম অজানা এক দেশে, যে দেশে রয়েছে আমার আগামী 1 বছরের ভবিষ্যৎ। সময়ের কাটার গতি এখানে এসে আরো দ্রুত হয়ে গেল। ধীরে ধীরে নতুন দেশে, নতুন পরিবেশে খাপ খেয়ে এখানকার একজন হয়ে উঠেছি। নতুন দেশ হয়েছে, নতুন প্রতিবেশী, নতুন ভার্সিটিতে পেয়েছি, নতুন প্রফেসর পেয়েছি, নতুন বন্ধু বান্ধব। কিন্তু আমার মন থেকে মুছে যায়নি আমার প্রাণের থেকে প্রিয় বন্ধু পলাশ আর আমার ভালোবাসা জান্নাত। কিন্তু জান্নাত এখন আমার নয়, অন্য কারো হয়ে গেছে। দেশ ছেড়ে চলে আসার পর পলাশের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছি। জান্নাতের ব্যাপারে কিছু প্রশ্ন করলে সে এড়িয়ে যায়, তাই তাকে জান্নাতের ব্যাপারে আর কিছু জিজ্ঞেস করি না। আকাশ নম্বর না থাকায় সরাসরি জান্নাতের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, তবে সে আমার ফোন পেয়েই কেটে দেয়। অসংখ্যবার ফোন করেছি, কিন্তু একবার ধরার প্রয়োজন মনে করে না। অবশ্য আমি জান্নাতের রাগ সম্পর্কে জানি, আর এখন সে আমার উপর রেগে আছে। তার রেগে যাওয়াটাও স্বাভাবিক। জান্নাতকে না বলে আমি দেশ ছেড়েছি, এটা জান্নাতের ছোট্ট মনটাকে অনেক গভীরভাবে আঘাত করেছে। তবে দেশে গেলে জান্নাতের আকাশকে একসাথে দেখতে হবে। এজন্য নিজেকে ভেতর থেকে মানসিকভাবে প্রস্তুত বানাচ্ছি। নিজেকে প্রস্তুত করতে আমার অনেক সময় লাগবে, তাই আমি এদেশে সময় কাটাচ্ছি। এদেশে আমাকে বিরক্ত করার মতো কেউ নেই। 1 বছর পর জান্নাত গায়ের চাদর জড়িয়ে নিজের বাসার ছাদে এসে দাঁড়ানো। শীতকালের শীতল বাতাস শরীরটাকে কাঁপিয়ে তুলল। এই ভোরবেলায় শীতল বাতাস উপভোগযোগ্য, তবে এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার সঙ্গী তার পাশে নেই। হয়তো তার ভুলের জন্য আমি জান্নাতকে ছেড়ে চলে গেছি, কিংবা আমার নিজের দোষে। তবে এখন জান্নাতের অপেক্ষার দিন শেষ, কারণ আমার মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে। জান্নাত পলাশের মাধ্যমে জানতে পেরেছে। এই 1 বছর জুড়ে জান্নাত নিজের ব্যাপারে কোনো আপডেট আমাকে জানতে দেয়নি। আকাশকে জান্নাত সেদিনই না করে দিয়েছিল, যেদিন জান্নাত আমার প্রতি ভালোবাসা অনুভব করতে পারে। জান্নাত নিজেই নিজেকে বলল, অনেক অপেক্ষা করেছিস হিমেল, এবার আমার আর তোর কাছে আসার সময় হয়ে এসেছে। নিজের মনের মধ্যে কথাগুলো ভেবে একটা প্রশান্তির হাসি দিল সে।
কিছুদিন আগেই আমার পরীক্ষার রেজাল্ট দিয়েছে, মোটামুটি ভালো রেজাল্ট করেছি। এই রেজাল্ট নিয়ে দেশে গেলে প্রাইভেট কোম্পানির সর্বোচ্চ পদে চাকরি পাবো, আর যে কোনো বাবা মা তার মেয়েকে নির্দ্বিধায় আমার সাথে বিয়ে দিতে রাজি হবে। তবে এইসবে আমার কোনো মাথা ব্যথা নেই, কোনো ইন্টারেস্ট নেই। আমি আরও কিছুদিন এই দেশে থাকতে চাই। বাংলাদেশে ফিরে গেলে আবার সেই চিরচেনা মায়াবী মুখটাকে দেখে আমি আবার দুর্বল হয়ে যাব। এই একটা বছর আমি নিজেকে প্রস্তুত করেছি যাতে জান্নাতের সামনে দুর্বল না হয়ে পড়ি, তবুও মনে সন্দেহ জাগে বারবার। এদিকে আব্বু আম্মু আর পলাশ আমাকে ফোন করে আমার কানের পোকাগুলোকে মেরে ফেলেছে। তাদের একটাই কথা, সেটা হলো দেশে ফিরে আসা। তাই ভাবলাম অনেক তো হলো, এবার না হয় দেশে ফিরে যাই। এই ভেবে আমি আমেরিকার রাস্তা দিয়ে হাঁটছি, এমন সময় লিন্ডা এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। আমি সাথে সাথে লিন্ডাকে ছাড়িয়ে নিই নিজে থেকে। লিন্ডা বাংলাদেশি বংশোদ্ভূত এবং আমেরিকার নাগরিক। লিন্ডা আমার সাথে মাস্টার্স কমপ্লিট করেছে। তার পাগল করা হাসি দেখে যে কেউ তার উপর ফিদা হয়ে যেতে পারে, তবে আমি নই। অবশ্য লিন্ডা আমাকে ভালোবাসে অনেক আগে থেকেই, তবে তার প্রপোজাল রিজেক্ট করে দিই আমি, এবং নিজের বন্ধু ভেবে তাকে আমি আমার আর জান্নাতের ব্যাপারটা সবটা খুলে বলি। জান্নাতকে তো আমি পাবো না, তবে জান্নাত ব্যতীত কাউকে নিজের মনটাও ছেড়ে দিতে পারবো না। আমি লিন্ডাকে চোখ রাঙিয়ে বললাম, হচ্ছে নাকি লিন্ডা? লিন্ডা স্বাভাবিকভাবে উত্তর দিল, হিমেল, কতবার বলেছি আমি তোমাকে যে তুমি আমাকে মেনে নাও, কিন্তু না, তুমি তোমার জান্নাতকে নিয়ে পড়ে রয়েছো, আর এদিকে তোমার দেশে যাওয়ার তারিখও নিকটে এসে গেছে। লিন্ডা তোমাকে কতবার বলবো আমি যে জান্নাতকে ছাড়া? আমাকে বলতে না দিয়ে সে নিজেই বলা শুরু করলো। হ্যাঁ জানি তো, এখন আমিও হাল ছেড়ে দিয়েছি। শোনো, আমিও তোমার সাথে বাংলাদেশে যাব। আমি ব্রোকসে জিজ্ঞেস করলাম, কি? কিন্তু কেন? নিজের দেশে পা রাখার জন্য কি আর কোনো কারণ আছে নাকি? অগত্যা তাকে নিয়ে বাংলাদেশে ফেরার প্ল্যান করলাম। তাই ভোর হতে হতেই আমেরিকার বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেই। দীর্ঘ পথ অতিক্রম করে আজ নিজ দেশের মাটিতে পা রাখলাম। জান্নাত যখন আমার দেশে ফিরে আসার খবর জানতে পারল, তখন খুশিতে আত্মহারা হয়ে গেল। পরক্ষণে নিজেকে সামলে নিল, কারণ খুব বেশি খুশি হওয়া ভালো না। এই একটা বছর জান্নাতের মনে যে অনুভূতিগুলো জন্মেছে তা আমার সাথে বিনিময় করার সময় হয়ে এসছে। দীর্ঘ পথ ও দীর্ঘ সময় পেরিয়ে নিজ দেশে পা রাখলাম। সবকিছু চেকিং করে আমি আর লিন্ডা বের হলাম এয়ারপোর্ট থেকে। শত শত ভিড়ের মাঝে পলাশের চেনা মুখটাকে খুঁজে পেতে কষ্টই হলো না, তবে পলাশের সাথে সে চিরচেনা মুখ জান্নাতকেও দেখতে পেলাম। লিন্ডা হুট করে আমার হাতটা জড়িয়ে ধরে বলে, হিমেল, মাইন্ড করবে না। জান্নাতের মনে তোমার জন্য কোনো ফিলিংস থাকলে সে নিশ্চয়ই তোমার সাথে আমাকে দেখে চলবে। আমি আর কিছুই বললাম না, পলাশের দিকে এগিয়ে গেলাম। জান্নাত আমার সাথে আরেকটি মেয়েকে দেখে তেলে বেগুনে চলে উঠলো, তবে রাগ নিজের মধ্যে দমিয়ে রেখে কষ্টে অভিমানে সেখান থেকে চলে গেল। জান্নাতের এভাবে চলে যাওয়া দেখে আমি ভেবাচেকা খেয়ে গেলাম। জান্নাতের ব্যাপার না হয় পরে ভাবা যাবে। আমি লিন্ডার হাত ছাড়িয়ে পলাশের কাছে গেলাম। আমাকে দেখেই পলাশ জড়িয়ে ধরলো। পলাশ আমাকে ছেড়ে দিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছিস বন্ধু? আমি তো ভালো আছি, কিন্তু তুই অনেকটা চিকন হয়ে গিয়েছিস। ডায়েট করা শুরু করেছিস নাকি? আরে না, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, এত কাজের প্রেশার, ওজন এমনিতেই কমে গেছে। আমি পলাশের কথা হেসে দিলাম। হাসিতে আমি পলাশ আমাকে জিজ্ঞেস করলো, মেয়েটা কে রে? এ হলো লিন্ডা, আমার ফ্রেন্ড। আর লিন্ডা, তোমাকে যার কথা বলতাম, আমার জানিজিগার দোস্ত, এ হলো পলাশ। পলাশ আর লিন্ডা হ্যান্ডশেক করে ভাব বিনিময় করলো। আমি পলাশকে জিজ্ঞেস করলাম, জান্নাত এভাবে চলে গেল কেন? আর জান্নাতের সাথে আকাশকে দেখতে পেলাম না তো। আকাশের ব্যাপারটা আমি তোকে বলতে পারবো না। জান্নাতের সাথে আকাশ নেই কেন, এক কারণে যা জান্নাতের মাধ্যমেই জানতে পারবি। আর তুই তো জানিস যে জান্নাত তোর সাথে কোনো মেয়েকে সহ্য করতে পারে না। আমার জানা মতো জান্নাতের বয়ফ্রেন্ড আছে, তাহলে সে হিমেলের ব্যাপারে এত সেন্সিটিভ কেন? হয়তো এটাকে ট্রু ফ্রেন্ডশিপ বলে, কিংবা ট্রু লাভ। শেষের লাইনটা ফিসফিসিয়ে বললো, তো চল বাসায় যাই। আর লিন্ডা, তুমি কিন্তু আমার বাসায় থাকবে। না হিমেল, এখানে আমার আঙ্কেল আন্টি আছে, তাদের বাসায় উঠবো আমি, আর পরে তো দেখা হবেই আমাদের। ঠিক আছে, গুড বাই। লিন্ডাকে বিদায় জানিয়ে আমি পলাশের বাইকে উঠে চললাম। পলাশ এখন ঠিক মতোই বাইক চালাতে পারছে। আমি প্রফুল্লিত হয়ে বললাম, দোস্ত, তুই তো দেখি পাক্কা বাইক চালাতে পারিস এখন, হ্যাঁ? হ্যাঁ, ট্রেনিং সেন্টার থেকে শিখেছি। তা দোস্ত, তোর সাথে মেয়েটা না আমার হেভি পছন্দ হয়েছে, একটু সেটিং করে দে না।
আমি কিঞ্চিত হেসে বললাম, কথা মন্দ বলিসনি, তোর সাথে লিন্ডার সেটিং হলো অন্তত সে আমার পিছু ছেড়ে দেবে। পলাশ তখন ব্রুকুসকে জিজ্ঞেস করলো, তার মানে লিন্ডা তোকে ভালোবাসে? ভালোবাসতো, তবে জান্নাতের ব্যাপারে তাকে সবটা বলা বসে চুপ হয়ে গেছে। তাহলে তোমার লাইনটা ক্লিয়ার। এরপর পলাশ আমাকে আমার বাসায় নামিয়ে নিজের বাসায় চলে যায়। আমি আব্বু আম্মুর সাথে দেখা করলাম। ওনারা আমাকে দেখে ভীষণ খুশি হয়েছে। আমি আব্বু আম্মুকে সারপ্রাইজ দেওয়ার জন্য তাদের কিছুই বলিনি আমার দেশে ফেরার কথা। সে যাই হোক, আমি পরের দিন বিকালে নিজের আড্ডাখানায় চলে গেলাম। এই আড্ডাখানায় আগে কতই না আড্ডা দিয়েছি আমরা তিনজনে মিলে, তবে এখন আড্ডাখানার পরিবেশ দেখে মনে হচ্ছে অনেক মাস ধরে পরিত্যক্ত হয়ে পড়ে আছে জায়গাটি। কিছুক্ষণের মধ্যে পলাশ এসে বলল। আমি পলাশকে জিজ্ঞেস করলাম, কিরে বন্ধু, আড্ডাখানার এরকম অবস্থা কেন? আর আমার অবস্থা, তুই যাওয়ার পর জান্নাত আর আমি এখানে কখনো আসিনি। জান্নাত তো সবসময় মনমারা হয়ে থাকতো। কেন, জান্নাত কি আকাশের সাথে সুখী নেই? তুই নিজে জিজ্ঞাসা করিনি? পলাশ ইশারা আমাকে পেছনে তাকাতে বলে। আমি পেছনে তাকিয়ে চমকে উঠি, কারণ আমার পেছনে জান্নাত অগ্নিশর্মা হয়ে দাঁড়িয়ে আছে। আমি কিছু বলার আগে জান্নাত ঠাস করে থাপ্পড় মেরে আমার গালটা গরম করে দিল। আমার কান থেকে যেন ধোঁয়া বেরোচ্ছে। আমি গালে হাত দিয়ে করুণ দৃষ্টিতে জান্নাতের দিকে তাকিয়ে বললাম, তুই আমাকে মারতে পারলি? চুপ, একদম চুপ। যে কিনা সকাল হতে না হতেই দেশ ছাড়ে, তার সাথে এমন আচরণই করা উচিত। জান্নাত রাগে ফুসফুস করছে, তাই কথা ঘোরানোর জন্য বললাম, কেমন আছিস? আকাশ কোথায়, দেখছি না যে। বিয়ে করেছিস নাকি আসার পর করার চিন্তা করেছিস? আমি আসার পর। আবারও ঠাস করে অপর গালে থাপড় খেলাম। দুগাল লাল হয়ে গেছে। আশেপাশে পাবলিক বিনা পয়সার শো দেখছে। আমি গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। নিচু করে বললাম, আবারও মারলি? জান্নাত কিছু না বলে জড়িয়ে ধরলো আমাকে। একটু পর আমার শার্টটা ভেজা অনুভব করলাম। আমি বিস্মিত কণ্ঠে বললাম, জান্নাত তুই কাঁদছিস? কাঁদতে দে হিমেল, তুই যাওয়ার পর এমন কোনো দিন নাই যে জান্নাত কাঁদেনি। কিন্তু গত 2 মাস ধরে জান্নাত কাঁদেনি, আজকে কাঁদতে দে। জান্নাত আমাকে ছেড়ে দিল। আমি বললাম, আরে কাঁদছিস কেন, এটা তো আগে বল। তুই আমাকে একা রেখে কেন চলে গেলি হিমেল? তোকে অনেক মিস করেছি রে। তুই আমাকে ভালোবাসতি, এ কথা কেন বলিসনি? তুই যতটা না কষ্ট পেয়েছিস, আমিও ততটাই কষ্ট পেয়েছি। আমি যখনই কোনো ভুল পথে পা দেই, তখনই তুই আমাকে সঠিক পথে নিয়ে আসিস। আর সেদিনও আকাশের জন্য ফিলিংস আমার জন্য শুধু আবেগ ছিল, এটা তুই আমাকে অজান্তেই বুঝিয়ে গেছিস। ভালোবাসা তো একটা অনুভূতি। কাউকে ভালোবাসতে হলে আগে তাকে খোলা বইয়ের মতো বুঝতে হয়, এমন কিছু জানতে হয় যা সে নিজেও জানে না। তেমনি তুই আমার সম্পর্কে যা জানিস তা বোধহয় আমিও জানি না। তুই আমাকে ভালোবাসার আসল মানে বুঝিয়েছিস। দ্যাটস ওয়াই আই ওয়ান্ট টু টেল ইউ দ্যাট আই লাভ ইউ। জান্নাতের এত বড় একটা লম্বা স্পিচ শুনে মাথা ঘুরছে। এই 1 বছর নিজেকে যতটুকু শক্ত করেছি জান্নাতের কথাগুলো শোনার পর আগের মতো হয়ে গেলাম। আমার চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়লো। এ পানি কষ্ট নয়, বরং অমূল্য কিছু প্রাপ্তির। আমি পলাশের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, জান্নাতকে কোনো বাংলা ছবি দেখে এনেছিস? হ্যাঁ, এত ভালো ডায়লগ কোন ছবির? আমার কথা শুনে জান্নাত রেগে সেখান থেকে চলে যেতে লাগলো। আমি জান্নাতের হাত ধরে টান দিয়ে আমার বুকের সাথে মিশিয়ে ফেললাম। তোকে কোথাও হারিয়ে যেতে দেবো না, তুই তো আমার স্বপ্নের রাজকুমারী। তুই চলে গেলে আমি বাঁচবো কিভাবে? জান্নাত তখন অশ্রুমাখা নয়নে বলল, তাহলে এত কষ্ট দিলি কেন? এতগুলো বছর আমার উপর যত অত্যাচার করেছিস তার হিসাব নেব না? আমার কথা শুনে জান্নাত আর পলাশ হেসে ওঠে। কিছুদিনের মধ্যে আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পেয়ে যাই। চাকরি পাওয়ার পর জান্নাতের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাই। জান্নাতের মা বাবাও আমাকে নিজের মেয়ের সাথে বিয়ে দিতে দ্বিমত পোষণ করেনি। পলাশের সাথে লিন্ডার একটা সেটিং করে দিতে পারায় একটা বোঝা নামলো আমার কাঁধ থেকে। দোতলা বাসার ছাদের নিশির হাতে আমি আর জান্নাত দোলনায় বসে আছি। আমাদের ভাবতে অবাক লাগছে যে কিছুক্ষণ আগে আমাদের বিয়ে হয়ে গেছে। জান্নাত আমার কাঁধে তার মাথা রেখে বলল, জানিস হিমেল, তুই যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিলি তখন আমি অনেক কষ্ট পেয়েছিলাম। মনে হয়েছিল আমার শরীরের কোনো অংশ মিসিং। তোর কি মনে হয় তোকে ছাড়া আমি এতগুলো মাস খুশিতে ছিলাম? তুই যতটা না দুঃখ পেয়েছিলি তার থেকে বেশি দুঃখ পেয়েছে আমি। জান্নাত তখন আমার কাঁধ থেকে মাথা উঠিয়ে বলল, ছাড় না এসব পুরনো কথা, নতুন জীবনে নতুন কথাগুলো ভাব। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমার বিয়ে হয়ে গেছে, তাও আবার তোর সাথে।
বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ তোর উপর ডিপেন্ড করে। 1 মিনিট, আমরা এখন স্বামী স্ত্রী, তাহলে আমরা একে অপরকে তুই বলে কেন সম্বোধন করছি? তাহলে কি বলবো? কেন তুমি বলবি? জান্নাত তখন ঝাঁঝালো কণ্ঠে বলল। আইসে, ছোট্টবেলা থেকে তুই বলে আসছি, আর এখন নাকি তোকে তুমি করে বলতে হবে? যা ভাগ, তুমি বলবো না। আমি বিনয়ী কণ্ঠে বললাম, তুই আবার ঝগড়া করছিস? কি করব? ওয়েট, দেখাচ্ছি মজা। এই বলে জান্নাতকে জড়িয়ে ধরে তার ঠোঁট জোড়ায় নিজের ঠোঁটে আলতো ছোঁয়া দিয়ে দিলাম। ছুঁয়ে দিলাম ভালোবাসার স্পর্শ, এঁকে দিলাম ভালোবাসার চিহ্ন। এভাবেই হ্যাপি এন্ডিং হলো একটা লাভ স্টোরির, যে লাভ স্টোরিতে নেই কোনো স্বার্থ, নেই কোনো নোংরামি, নেই কোনো অহংকার, আছে শুধু ভালোবাসা আর ভালোবাসা। যে ভালোবাসা থাকবে অনন্তকাল জুড়ে। এই ভালোবাসা কেউ পায়, আবার কেউ হারায়, তবে যারা পায় তারা সত্যিই ভাগ্যবান। যাই হোক, গল্পের সমাপ্তি তো হয়ে গেল, আর আপনারা এখনো কেন বসে আছেন? আমাদের হ্যাপি এন্ডিং দেখার পর কি হিংসে হচ্ছে? নিজেদের ভাগ্যের উপর সব কিছু ছেড়ে না দিয়ে নিজে থেকে চেষ্টা করুন, কারণ প্রতিটা ভালোবাসারই একটা এন্ডিং আছে। হোক না স্যাড এন্ডিং কিংবা হ্যাপি এন্ডিং, তো আছেই, তাই নয় কি?